অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হচ্ছে ডরের 22তম পর্ব। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোবান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় ঘটবে একটু পরেই। প্রিয় শ্রোতা, শীতের এই রাতে আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন আজকে। বাংলাদেশের কোন একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অব্দি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য। এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি, ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাবো, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে। ডর মানে ভয়। এবার তো জার্নি ঝামেলাটা নাই। আসলে গত কিছুদিন যাবত দেখলাম যে একটা জিনিস ভালো হচ্ছে, যেখানে যাচ্ছি বেশ কিছু স্পট পাচ্ছি। আজকে যেখানে যাব সেটা কিন্তু নাজমুল ভাই, ওই যে নাজমুল ভাই যে জায়গাটা বলছে, নাজমুল ভাই বংশী নদীর এখানে যে ছিল, আরো কয়েকটা জায়গার কথা বলছিল। যাবি না? হ্যাঁ, ধীরে ধীরে একটা একটা করে স্পটে যাইতে হবে। আজকে আমরা যেটাতে যাইতেছি এটা হচ্ছে কালীভিটা। কথা হয়েছে তোর সাথে, টিমের সাথে, ওরা কখন পৌঁছাবে? ওই যে পৌঁছতে 12:30। তাহলে কি করবে এমন অজপাড়া গায়ে, মানে টাইম কাটানোর তো নো প্লেস ফর এন্টারটেইনমেন্ট। আর একটা কাজ করতে পারি, আমরা এই এলাকাটা ঘোরাঘুরি করে দেখি না, আরো কিছু যদি জানা যায়। চল ঘোরা। কালীভিটার উদ্দেশ্যে এবার হাঁটা শুরু করি। ওরা মনে হয় পৌঁছায় গেছে এর মধ্যে। আর সবার মনে একটা প্রশ্ন জায়গা গেছে, ঘটনা কি আজকে, মানে গাড়িতে উঠলো না কিছু না। আসলে আমরা এবার ধামরাইতে যে আসছি, ধামরাইয়ের সাইডে বেশ কয়েকটা স্পট আমরা সন্ধান পেয়েছি। আমরা ধীরে ধীরে এক এক করে সেগুলোতে এবার ট্যুর করার চেষ্টা করতেছি। লেটস মুভ, চল এখন যাই, দেরি হয়ে যাবে না। ওকে দোস্ত, চল শুরু করি। আবারও গল্প শোনাতে না? রাইট, গল্প শুনতে যখন বসি গল্প শোনাটাই মনে হয় বেটার। আসলে গল্প বলতেও যেন কেমন লাগে, এগুলো তো গল্প না, এগুলো তো সত্যি ঘটনা। রাইট, গল্প যখন বলতে যে একটু মেকি মেকি হয়ে যায়, কিন্তু অনেকের কাছে এটা মেকি হতে পারে। অনেকের কাছে কি, যার সাথে ঘটেনি তার কাছে 100% মেকি। কিছু কিছু জিনিস আমি আর তুই শুনে আমাদের নিজেদেরও বিশ্বাস করতে কখনো কখনো মানে ইয়ে হয়ে যায়, কষ্ট হয়ে যায়। না, তুই একটা জিনিস চিন্তা কর, যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছিল তখন কিন্তু তার কথা অনেকে বিশ্বাস করে নাই। যারা পরবর্তীতে ওখানে গেছে তারা বিশ্বাস করছে হ্যাঁ আসলেই তো আছে। বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ যারা শুনছে তাদের উপরই ছেড়ে দেয়া। এটা বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। শুনে আপনি আতঙ্কিত হবেন, ভয় পাবেন, নাকি হালকা হাসাহাসি করবেন, এটা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার। একটা বিষয় আমরা বলে রাখি, বারবার যেটা বলার চেষ্টা করি, ডর শুনে এখানে আমরা অনেক স্টোরিতে তাবিজ কবজের ওঝাদের স্টোরি আমরা পাই। প্লিজ ডর শুনে এগুলোর প্রতি কেউ ইন্সপায়ার হবেন না, এটা অনেক ক্ষেত্রে আপনার খুবই ক্ষতি করতে পারে। সো প্লিজ বুঝে শুনে তারপর কোন। সেটাই, গ্রাম্য চিকিৎসা ব্যবস্থা একরকম, তারা অনেক কিছু না বোঝে অনেক কিছু অনেক সময় করে ফেলে শিক্ষার অভাবে। একটা কিছু ঘটলে আপনি সাইকিয়াট্রিস্ট বা ডাক্তারের কাছে না যেয়ে সরাসরি একজন ওঝার কাছে যাবেন। কেমন মনে কর কেউ একজন হয়েছে যে তাবিজ দিয়ে হয়তো সে কিউর হয়েছে, এই ধরনের কিছু বললো, সেটা ভেবে সবাই যদি তাবিজের দিকে দৌড়ায় তাহলে তো ঘটনাটা কেমন হয়ে গেল। কাহিনী হচ্ছে মোস্ট অফ দ্য টাইম তাবিজ আর কিছুই না, জাস্ট আ সিম্বল অফ কনফিডেন্স। তাবিজটা আসলে পরে অনেকে চিন্তা করে ও আচ্ছা এখন আমার ভালো হবে, তারপরে সে নিজেই ভালো করা শুরু করে কনফিডেন্সের কারণে। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলতেছি। আমাদের এখানে পার্থ ভাই বসে আছে, পার্থ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। বাট ফার্স্ট অফ অল, পার্থ ভাই আপনার পরিচয়টা। আমি পার্থ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর টুকটাক কাজ করি আর কি। ওকে, তাহলে আমরা এবার কিছু স্টোরি আপনার কাছ থেকে আউটসোর্সিং করতে চাই আর কি, মানে যেটা আপনার ভেতরে স্টোর হয়ে আছে আর কি। মানে যেই প্রশ্নটা রেহান করে থাকে সব সময়, যে আপনি আগে থেকে বিশ্বাস করতেন কিনা এই ঘটনাগুলোতে। বিশ্বাস বলতে একদম যখন ছোট ছিলাম তখন আসলে এগুলো আসলে মানে কোনো কিছুই সেরকম স্বাভাবিকই মনে হতো।
যেমন ছোটবেলার এমনি মানে দেখার উপর মানে উপলব্ধি হিসেবে একটা বলি, আমার দাদু বাড়ি হচ্ছে গাইবান্ধায়। তো সেখান থেকে একটু গ্রামে হচ্ছে একটা গ্রাম আছে কৃষ্ণপুর। মোটামুটি আমরা হয়তো গাইবান্ধা থেকে সবাই আর কি ওখানে যেতাম। একবার এরকম একটা পর্যায়ে সবাই ঢাকা থেকে আর কি ওখানে যায়। সবাই আমরা খেলাধুলা করতে করতে প্রায় রাত অনেক হয়ে যায়। এখন গ্রামের সাইডে দেখা যায় যে রাত বলতে প্রায় 7টা 8টাই অবভিয়াসলি অনেক রাত। তো সেই হিসেবে রাত হয়ে গেছিল প্রায় 12:30 1টা। বাসার আশপাশে মোটামুটি কেউ নাই, টিনের চালের বাসা তো ওটার সামনে একটা ফাঁকা স্পেস, এরপর হচ্ছে একটা পুকুর। আচ্ছা, তো সবাই মোটামুটি এদিক ওদিক ছড়ায় ছিটায়, তো কেউ ওভাবে খেলাধুলা করছে আর কি জাস্ট। তো আমি যখন খেলতে খেলতে একটু দূরে গেছিলাম, বলছিলাম যে আচ্ছা ওখানে ওই জিনিসটা কি, মানে জিনিস একটু ধোঁয়াশা টাইপের, কিন্তু আদল একটা ছিল। আদলটা লাইটের ছিল, মানে ঠিক আদলটা বলতে কি মানে মানুষ টাইপের শেপ, বাট শেপটা হচ্ছে পা পর্যন্তই সীমাবদ্ধ। মানে আমাদের ইসলামে বলে যে এই জুব্বা পরে অনেকে, লাইক দ্যাট কাপড়টা ওইরকম পুরাটা, মাথাটা পুরাটা রাউন্ড খাওয়া আর কি। তো মাথার শেপ থেকে পায়ে নিচ পর্যন্ত, বাট পাটা কোনো কিছু বোঝা যাচ্ছিল না, বুঝতে পেরেছি। আর হাতও বোঝা যাচ্ছিল না। তো মজার ব্যাপার হচ্ছে শেপটার আকার ছিল মানে যেই গাছটা ছিল সর্বোচ্চ হাইটের, এই গাছের চেয়ে অনেক উঁচু। তো আমি তো তখন অনেক ছোট, তো সেই হিসেবে মানে তাকে দেখতে পুরা জায়ান্ট এরকম ধরনের একটা লাগছিল। তো আমি তো তখন কার্টুন দেখতাম, জাস্ট এরকমই কিছু একটা মনে করেছিলাম আর কি। বাকিদেরকে আমি ডাকলাম যে দেখ ওই জিনিসটা কি, এরকম ধোঁয়াশা। কিন্তু খুব অবাক হলাম যে আমি ছাড়া আর কেউ দেখছে না ওটা, স্রেফ শুধু আমি দেখছিলাম। তো জিনিসটা ওখান থেকে আমার বিলিভ করাটা মানে এখনো আমার প্রায় চোখের সামনে ভাসে যে আমি এরকম একটা জিনিস দেখেছি, কিন্তু স্রেফ শুধু আমি দেখলাম, আর কেউ দেখছে না। আচ্ছা, ওই আদলটা আপনি দেখেছেন, এটার মধ্যে কোনো চোখ নাক মুখ কি আলাদা করে বোঝা কোনো যাচ্ছিল? শেপ ছিল Just মানে কোনো রকমের একটা মানুষের শেপ, একটা like that। আদল ছিল। মানে আমি বলছিলাম যে জিনিসটা যদি সাদা কালারের একটা শেপ কাপড় দিয়ে একটা জড়ানো, বাট আমরা যদি কোনো ছায়ায় যদি দেখি তাহলে মানুষের ওই চোখ মুখ কিন্তু বোঝা যায় না, লাইক দ্যাট এরকম একটা মানে শেপ আর কি। ওকে, এখান থেকে আপনার মানে এগুলোর প্রতি একটা বিশ্বাস শুরু হয়ে গেল। লাইক দ্যাট। ওকে, এরপরে আর কি ধরনের ঘটনা ঘটেছে? এরপর বাকি ঘটনাগুলো আর কি শোনা মূলত যখন আমি বাসায় এই জিনিসটা শেয়ার করলাম, এরপর হচ্ছে আমার বাপি বলি, বাপির কাছ থেকে শোনা যে ঠিক ওইখানেই মানে ওর আশপাশেই বেশ কিছু এরকম কাহিনী আছে, তো যেটা বাপির সাথে একবার ঘটেছিল আর কি। তো আমি সেটাই শেয়ার করি। ওকে, ঘটনাটা ছিল ঠিক গাইবান্ধা থেকে যেতে মানে বাপির কৃষ্ণপুর যেটার কথা বললাম, এটা হচ্ছে বাপির নানু বাড়ি আর কি। আচ্ছা, বাপির খালা আসছিলেন ঢাকা থেকে। এটা ঘটনাটা প্রায় বাপির ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে। তো আমি দিদামণি বলি, তো ওনার কোনো আসলে সন্তান ছিলেন না। আচ্ছা, সো বাপিকে তিনি একদম নিজের ছেলের মতো করেই দেখতেন, আর বাপিও তার প্রতি খুবই উইক ছিলেন। আচ্ছা, তো তিনি আসছেন জানলেই মানে বাপি চলে যেতেন সেখানে। তো সেবারও বাপি হচ্ছে ওরকম কলেজ থেকে জাস্ট আসছেন। তো আসার পরে নিউজটা পাওয়ার পরে বাপি আর বাপির এক ফ্রেন্ড সহ রওনা হয়। আচ্ছা, তো তখন জায়গাটা ছিল পুরাটাই মাটির রাস্তা। আচ্ছা, তো প্রায় বাপিরা রওনা হলেন বিকালের দিকে। ওখানে জাস্ট পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেল, এরপর যখন ওখানে যে পৌঁছান, তো পৌঁছানোর পরে দেখেন যে ওখানে দিদামণি নেই আর কি। পাশের গ্রামে গেছেন, পাশের গ্রামটার নাম ছিল হরিপুর। আচ্ছা, হরিপুরে ওখানে যাওয়ার পরে ওটা আবার ছিল হচ্ছে বাপির এক মামার বাসা। বাপি তার সাথে মানে দেখা সাক্ষাৎ করলেন, খাতির যত্ন হলো আর কি। এরপর মামা বাসায় ছিলেন না, মামা মাগরিবের নামাজ পড়ে এসে মানে বাপির মামা আর কি, তো উনি বাসায় আসার পরে যখন দেখলেন যে এরকম মানে বাপি এখনো বাসায় আছে, তখন বললেন যে এরা এতক্ষণ পর্যন্ত বাসায় আছে, এদেরকে পাঠায় দেওয়া হয়নি কেন। তো বাপিরা অতটা কেয়ার করেনি আর কি যে কথাটা কেন এরকম বললো। সন্ধ্যা বলতে আরো সন্ধ্যা, প্রায় এরকম 7টা 8টা। এরপর ওখানে দেখা গেল যে মুরগি ধরে টরে মানে খাবার দাবারের পর বাপিরা এখন রওনা হবে। কয়জন রওনা হবে? 2 জন, বাপি আর বাপির ফ্রেন্ড। আচ্ছা, সাইকেলে করে গেছিলেন। এরপর বাপির মামা বললেন যে তোমরা তো এখন যাবা, তো আমাদের ঠিক পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে হচ্ছে তুলসীঘাট। তুলসীঘাটের এই রাস্তা দিয়ে বাপিরা আসছিল। এই রাস্তাটা দেখা যায় কিছুটা শর্টকাট, আর আরেকটা রাস্তা আছে ওই সাইড দিয়ে একটু ঘুরে ওই তুলসীঘাটের ওই রাস্তাতেই এসে পড়ে। বাপির মামা বললেন যে তোমরা এদিক দিয়ে না যেয়ে এই দিক দিয়ে একটু ঘুরে যাও। আচ্ছা, তো কারণটা তখন আর কিছু জানা যায় বলেনি আর কি।
বাপিরা এখন ওকে বলে চলে আসছে। এখন দুই বন্ধু আছে, চিন্তা করলো যে এত ঘুরে যাব, এর চেয়ে এটাই তো শর্টকাট, এখান দিয়ে চলে যায়। এই দিক দিয়ে চলে যায়। রাইট, ও দিক দিয়ে যাওয়া শুরু করলো। তো ওখানে সময়টা ছিল আসলে মূলত বর্ষাকাল, বৃষ্টির সময়। আচ্ছা, তো দুই পাশে পানি প্রায় জমে গেছে। যারা আর কি জমির মালিক বা ধানের যারা কাজ করে, ওরা হচ্ছে রাস্তাটা ডিভাইড করে দিয়েছেন, মানে রাস্তাটা কেটে দিয়েছেন যাতে পানি এপাশ থেকে ওপাশ পাস করে। তো যার জন্য ওই রাস্তাটুকু সাইকেল থেকে নেমে মানে জাস্ট হেঁটে পার হতে হতো। তো পাপিরাও সেম করলেন। আর ওই রাস্তার ঠিক সাইডেই একটা ঈদগাহ আছে, ওটার ঠিক পাশে একটা বট গাছ আছে। আচ্ছা আচ্ছা, বেশ বড় সড়ো একটা বট গাছ এবং অনেক পুরনো ওটা। ওদিক দিয়ে যখন আসে, পার হলো আর কি। পার হওয়ার পরে যখন মোজা পড়তে যাবে, মানে জুতা মোজা আর কি পড়ে গেছিল, তো যখন মোজা পড়তে যাবে তখন দেখে যে মোজা আর পড়তে পারছেন না। পা হয় এদিকে চলে যাচ্ছে অথবা ওদিকে। আচ্ছা, মোজাটা পায়ের মধ্যে ঢুকছে না, মোজাটা পারছেন না। হ্যাঁ, ঢুকছে না আর কি। বেশ টিয়ে কষ্ট করার পরে দুজনের কেউই পারছে না আর কি। তো যাই হোক, অনেকক্ষণ পরে দুজন মিলে একজনকে মোজা পরালো, এরকম অবস্থা। আচ্ছা, তো পরে মোজা পরার পরে যখন সাইকেলে এখন উঠতে যাবে, তো তখন সাইকেলের চেন পড়ে গেছে। চেন আবার তুললো, মানে উঠতে যাবে সাইকেলে, এই সময় আবার চেন পড়ে গেছে। এরকম বেশ কয়েকবার হলো। যখনই রানিং অবস্থায় যেতে যাচ্ছে তখনই চেন পড়ে যাচ্ছে। তো তারা দুই বন্ধু মিলে ডিসাইড করলেন যে এইভাবে না যে হেঁটেই যে আলোতে একটু গেলে হয়তো বোঝা যাবে যে কোথায় সমস্যা আর কি। তো এই যেতে ধরে তখন দেখলেন যে ওখানে ধানের একটা জমি, তার ঠিক অপোজিটে একটা বাঁশের ঝাড় আছে। তো এইখান থেকে প্রায় বেশ বড় সড়ো টাইপের একটা আগুনের গোলা এই ধরনের একবার মানে এই মাঠের উপর দিয়ে বাঁশঝাড়ের ভিতরে যে মিলিয়ে গেল। এগেইন আবার মানে এই জমির ওখান থেকে আবার গোলা টাইপের জিনিসটা এগেইন বাঁশের ঝাড়ে যে মিলিয়ে গেল। এরকম প্রায় একবার দুবার না, মিনিমাম 4-5 বার, অনেকবার এই জিনিসটা এইভাবে যে মিলিয়ে গেল। এটা দেখে তখন তারা একটু নার্ভাস হয়ে গেল যে এটা কি ধরনের, যে হঠাৎ করে এরকম। তো তারা একটু ভয় পেয়ে একটু মানে তাড়াতাড়ি মুভ করা শুরু করলেন। তো সামনে একটু লোকালয় টাইপের বা একটু আলো বেশি দেখা যাচ্ছে। তো লোকালয়ের সামনে এসে যখন দেখলেন ইতিমধ্যে ঠিক লোকালয়ের একটু আগ পর্যন্ত আর একটু অন্ধকার আছে। ওই জায়গাটায় দুইজন সাইকেল নিয়ে যেতে ধরে মনে হচ্ছে কেউ জনে পিছন থেকে সাইকেলটা টেনে ধরে আছে। তারা সাইকেল একটু দুইজন মিলে টানতে পারছে না। তখন তারা তো আরো ভয় পেয়ে গেলেন। যাই হোক, বেশ কিছুক্ষণ পর সাইকেলটা মনে হলো একটু হালকা, তখন তারা আবার যাওয়া শুরু করলেন তাড়াতাড়ি, রীতিমতো প্রায় দৌড়াই প্রায় লোকালয়ে ঢুকে গেলেন। এবং লোকালয় সাইকেলটা নিয়েই ঢুকেছেন? সাইকেলটা নিয়ে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি কিছু সময় এরকম হচ্ছে আবার হচ্ছে না এরকম। তো এরপর লোকালয়ে যাওয়ার পরে তারা সাইকেলে উঠলেন। উঠতে যে একটা ব্রিজ আছে, তো পুরাটাই মাটির রাস্তা। তো ব্রিজটা যেটা হয় উঠতে একটু উঁচু, দেন এরপর নিচু। তো নিচু জায়গাটা দিয়ে যখন নামছে, তো সাইকেলের নিচু জায়গাটা এমনিতে একটু স্পিড থাকে। এখন সেই পর্যায়ে প্রায় মানে নামার সময় মনে হলো যে সাইকেল আর সাইকেল নেই, মানে প্রায় মোটর সাইকেলের স্পিডও ছাড়াই গেছে, এরকম একটা অবস্থা। এতটাই স্পিড বেড়ে গেছে হঠাৎ করে, মনে হচ্ছে যে পিছ থেকে কেউ ফোর্স করে মানে একদম সেটার স্পিড ধাক্কা দিয়ে স্পিড বাড়াচ্ছে, শুধু ব্রেক ধরে আছে, ব্রেক কাজ করছে না। এমন করতে করতে লাস্ট পর্যায়ে মাটির রাস্তা, পরে দুইজন পড়ে যায়। এটার পরে আর কোনো সমস্যা হয়নি, পরে রীতিমতো প্রায় চলে এসেছে বাসায়। পরবর্তীতে বাপি যখন এই ঘটনাটা ওনার মামাকে বললেন, তখন উনি বললেন যে আসলে কাহিনীটা হচ্ছে যে মানে এই জন্যই উনি শর্টকাটটা বাদ দিয়ে ওই পাশে ঘুরে আসতে বলেছিলেন। আসলে ওইখানে কি হয়, মানে কেন ওই জায়গাটা কাহিনীটা কি ছিল, মানে ওই জায়গাটার আসলে কাহিনীটা মানে কেউ আসলে এখনো ঠিক জানে না, কিন্তু এটা প্রায়ই হয়। মানে কেউ রাত করে যদি একটু যায়, একা বা হোক বা 2-3 জন অ্যাটলিস্ট, এভাবে গেলেই মানে এই সমস্যাগুলো হয়। ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। অধিভৌতিক ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 আমি আরজি কিবরিয়া। এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর। FM 89.2. ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আরজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড এলোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন: আসিফ, সেলিম, পার্থ, রুবেল এবং জসিম। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। আবার বলছি 0963892892 এই নাম্বারে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। কিছু জিনিস আমরা হয়তো বা ইনফরমেশন ওভাবে কালেক্ট করতে পারি না, যেমন এই জায়গাটা কেন এরকম তা জানি না। না। তবে এতটুকু বোঝা যায় যে একটা রাস্তা থাকতে অল্টারনেটিভ রাস্তা খালি খালি বানানো হয় না। অবভিয়াসলি আরেকটা রাস্তা কেন বানানো কেন হলো, বানানো প্রশ্নটা হয়? সেখানে। জি, জি, জি। যাই হোক, এই রাস্তাটা কি এখনো আছে? এখনো আছে, এবং এখনো গাছটাও কি- এখনো আছে। এখনো কি এই ধরনের ঘটনা ঘটে? এখনো ওখানে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া হয়। Okay, just let's আমরা say, গেলেও রেহান, ঘুরে যাই আমরা আর কি। মানে রাস্তাটা তাহলে আমাদের মাথায় রইলো, কোন একটা গন্তব্য আমাদের হতে পারে। Obviously, আমরা আবার obviously. ওই যে ঘুরপথ না, ওইটা অ্যাভয়েড করি। যাই হোক, এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স আপনার আব্বার বা আপনার? হ্যাঁ, বাপির আরেকটা ঘটনা আছে। ঘটনাটা ঘটেছিল হচ্ছে বাপি এখন বর্তমানে বিসিকে আছেন, ইঞ্জিনিয়ার আর কি। আচ্ছা। তো বাপির যখন ফার্স্ট পোস্টিং ছিল বগুড়ায়, তখন একটা ঘটনা আমি শেয়ার করি। বাপি চাকরির ফার্স্ট লাইফে সব কলিগরা মিলে বগুড়ায় একটা জায়গা ভাড়া করেন আর কি। তো ওখানে মেসে থাকেন। 1/2 কিলোমিটারের মতো রাস্তা হবে আর কি, মেস থেকে বা হোস্টেল যেটাই বলি না কেন, ওনার ওখান কর্মস্থল আর থাকার জায়গা। ওকে। তো সব কলিগরা মিলে ওই তাস খেলতেন আর কি। তখন স্মোকও করতেন বাপি। খেলতে খেলতে দেখা যায় সিগারেটও শেষ হয়ে যায়, আর এপাশে সবাই কার্ডও খেলে। কয়টা বেজে গেছে এটার আর কারো খেয়াল নেই। ধরেছে খুব জোর 11:30 12টা। বাপি দেখলো যে কারো কাছে সিগারেট নেই, যার জন্য পরে বের হয়ে যায়। তো রাস্তা দিয়ে বেরোতে ধরে যে চারপাশে ফাঁকা, তো যাচ্ছে। এক জায়গায় হয়তো লাইট আছে, হয়তো হচ্ছে যে সেখানে যেয়ে দেখছে যে সেই দোকান বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি দোকান বন্ধ? তখনও বাপি বুঝেনি যে এত রাত হয়ে গেছে। আরো কিছু দূর, বেশ খানিক দূর চলে এসেছে, প্রায় বাপির কর্মস্থলের কাছাকাছি। আচ্ছা। তার একটু আগে দেখে যে ওই দূরে একটা বাস দাঁড়িয়ে আছে, বাসের ওপাশে ঠিক লাইট। দেখছে যে দোকানটা জাস্ট বন্ধ করছে এমন অবস্থা। তো তখন দোকানদার বলছেন যে স্যার আপনি এত রাতে? তো বলে যে এত রাতে বলতে কয়টা বাজে? বলে যে রাত তো 2:30 বাজে। মানে রাত তখন অলরেডি হয়ে গেছে 2:30। তাস খেলতে খেলতে মানে ছিল যে এখনো মিডনাইটও আসেনি। ওকে, মানে তারা সময়টা ভেবেছে যে- তারা খেয়াল করে। হ্যাঁ, সময়টা ভাবেইনি যে এত রাত হয়ে গেছে। ওকে। বাপি তো নিজেও তখন আর কি একটু ঘাবড়ায় হতাশান্বিত। যে বললেন যে আচ্ছা সিগারেট নেন এবং জাস্ট দোকান ক্লোজ করে ফেলেন। তো বাপি বললেন যে এরকম এখনো খোলা আর কি। তো মানে যে সবাই বন্ধ করে ফেলেছে, আমি ওই যে বন্ধ করব। আচ্ছা। তো এখন যাওয়ার পথে মনে হচ্ছে যে এতটা রাস্তা যাব, তো এই চিন্তা করছে আর স্মোক করছে আর কি। তো হঠাৎ করে দেখে একটা রিক্সা মানে দাঁড়িয়ে আছে আর কি ওই সাইডে। ডাকলেন, যে বললেন যে ওখানে যাবেন। ভাড়া না ঠিক করেই উঠে পড়েছেন, ধীরে ধীরে যাচ্ছে আর কি। তো বাপিও স্মোক করছে। হঠাৎ করে যেটা খেয়াল হলো, সেটা মনে হলো যে যিনি রিক্সাওয়ালা, উনি ঠিক বডিটা সামনে থাকলেও ওনার মাথাটা পিছের দিকে ঠিক বাপির দিকে তাকিয়ে আছে। My God, মানে মানে বডি সামনের দিকে আছে, Body just সামনে? ঘাটটা ঘুরে রাইট ওনার দিকে তাকিয়ে ওনার আছে। দিকে তাকিয়ে আছে। তো সময়টা ছিল শীতকাল, তো যার জন্য ডানে বামে তাকাতে ধরে চোখ পড়ে যাচ্ছিল। তো তখন বাপি চিন্তা করলেন যে হয়তো তার চোখের ভুল। আর বাপি অবভিয়াসলি অনেক সাহসী একজন মানুষ, কিন্তু তারপরও তার বারবার মনে হচ্ছে যে উনি আমার দিকে এবার তাকিয়ে আছে কেন। তো বাপি নিজেকে সান্ত্বনা দিলেন, মানে কন্টিনিউয়াসলি তাকিয়েছিল, তাকিয়েছিল এই দিকে তাকিয়ে রিক্সা চালাচ্ছে। মাথা Right. ওখানে ঘুরিয়ে। জাস্ট মাথাটা ঘুরে গেছে আর কি, পিছের দিকে ঘুরে বাপির দিকে তাকিয়ে আছে, অথচ বডি মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে বেঁকা হয়ে পিছনে তাকাই সেটা না, না সেটা না, টোটালি ঘাটটাই ঘুরে গেছে। টোটালি ঘাটটাই ঘুরে গেছে। শুধু ঘাড়ের এখান থেকে, গলা থেকে গলা মাথাটা থেকে ঘুরে আর গেছে। মাথা- সেটা দেখে আপনার আব্বা ওই রিক্সাতেই বসে আছে তখনও? মানে বাপি ঠিক এখনো মানে কনফিউজ, যে হয়তো মানে সাহস দিচ্ছেন আর কি যে এটা চোখের ভুল, মাফলার বা পেঁচানো এগুলো টেচানো এই পেঁচিয়ে ধরনের কিছু। হয়তো গরিব মানুষ ছিঁড়ে টিড়ে গেছে আর কি,
প্রায় বাসার কাছাকাছি যখন চলে আসে, বাপি দোয়া দরুদ কিছুটা চিন্তা করছে, সাহস দিচ্ছেন আর কি। প্রায় কাছাকাছি যখন চলে আসছে তখন হঠাৎ করে বাপি মনে করলেন যে আচ্ছা হচ্ছেটা কি দেখি আমি। এই এতে বাপি যখন তাকায় ছিলেন ওনার দিকে, তখন দেখেন যে না, ভুল না, পুরা ঘাটটাই আসলে পুরা ঘুরানো, বৃদ্ধ একটা মুখ এবং এক দৃষ্টিতে বাপির দিকে তাকিয়েছে। এবং তাকিয়ে থেকে তার ভাবভঙ্গিটা এমন ছিল যে আমি যে মাথাটা এভাবে ঘুরিয়ে আছি তারপরও তুই বিশ্বাস করতেছিস না। জাস্ট এরকম একটা সিচুয়েশন হওয়ার পর পুরা মাথা মানে বডি থেকে মাথাটা গলা সহ লম্বা হয়ে বাপির ফেসের সামনে চলে আসে, প্রায় নাকের সাথে নাক, এরকম একটা সিচুয়েশন। তখন বাপি মানে কি করবে, সম্মোহনের মতন হয়ে গেছে ওনার, মানে জাস্ট কিছুই না চিন্তা করে জাস্ট একদম মানে রিক্সা থেকে লাফ দিয়ে কোনো কথা না বলে শুধু দৌড়। আই থিংক দ্যাট ওয়াজ আ পারফেক্ট ডিসিশন, সুমন। রাইট। মানে ওই সময় কি করবে আর বুঝে উঠতে পারিনি যে এরকম একটা অড সিচুয়েশন হয়ে যাবে না। অ্যাটলিস্ট ঘাড় ঘুরিয়ে থাকলে হয়তো তারপর একটা ভয় পেত, বাট মাথাটা যখন চলে আসতে পারে এটা ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অস্বাভাবিক অনেক ঘটনা। ছোটবেলার একটা গল্পের বইয়ে পড়া গল্প মনে পড়ে গেছিল। এটাও এরকম রাতে 12:30টার সময় রিক্সায় উঠে একটা লোক ট্রেন লেট করে আসায়, তারপরে যেতে যেতে শীতের রাতে হঠাৎ একটা পর্যায়ে মানে ডাকতে ডাকতে থামেন এত জোরে চালাচ্ছিল রিক্সাওয়ালা, সে থামেন বলতে বলতে কুয়াশার ভিতরে সামনে যখন হাত দেয় তখন শুধু চাদরটা হাতে চলে আসে, মানে রিক্সাওয়ালাই ছিল না ওখানে, জাস্ট শুধু চাদর। এটা একটা গল্প ছিল, কিশোর উপন্যাসে পড়েছিলাম, বাট what you just described is reality. Damn it, man. আমি আসলে কি বলবো। ওকে, তারপর কি হলো? এরপর বাপি জাস্ট লাফ দিয়ে চলে যান। পরে তার কলিগদেরকে শুধু জাস্ট কথাও তিনি আর বলতে পারছেন না, তো তাদেরকে যে শুধু বললেন যে রিক্সাওয়ালা কারা হচ্ছে, সবাই মিলে বের হয়ে চলে আসলেন। তো দেখলেন পুরা রাস্তায় কোনো মানুষ তো দূরের কথা, মানে রিক্সা টিক্সা কোনো চিহ্ন পর্যন্ত নেই। এরপর তারা দুইটা বাইকে করে দুইজন দুই দিকে চলে গেলেন, যে রাস্তা যতদূর যায় আর কি। অ্যাটলিস্ট অবভিয়াসলি রিক্সার স্পিড আর বাইকের স্পিড অবভিয়াসলি নট সেম। যাওয়ার পরে যতদূর যাওয়া যায় কোনো চিহ্ন নাই কোথাও। এরপর যখন তারা আসলেন, আসার পরে তারা আসলে ভেবেছিলেন যে রিক্সাওয়ালা মেবি কোনো ছিনতাইকারী বা এই টাইপের। পরে যখন তারা কাহিনী শুনলেন তখন তারা নিজেরাও চিন্তা করলেন যে আমরা কোথায় কাকে খুঁজতে গেছিলাম আর কি। তো বাপি পরে এই ক্ষেত্রে মানে যারা খুঁজে না পেয়ে অনেক খুশি হয়েছে। রাইট। এবং আমার মনে হয় কি এখানেও যে ব্যাপারটা সবসময় বলি সুমন, বুঝছি সেটাই ঘটছে। আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় অশরীরী কিছু আমরা যখন দেখি তখন জিন কিন্তু চেষ্টা করে আমাদের সামনে না আসা, কোনো না কোনো একটা রূপ ধরে তারা ওখানে নর্মালাইজ করার চেষ্টা করে সিচুয়েশনটা। আপনার বাবা যদি সেদিন রিক্সাটা ঠিক না করতো, জাস্ট পাশ থেকে চলে যেত, তাহলে এই প্রবলেমটা হতো না। হয়তো সামহাও ফেস করে ফেলছে কিছু একটা, হয়তো কোনো একটা কারণে জিনটা সেখানে ছিল, রিক্সাওয়ালার বেশে সে চুপচাপ বসে গেছে, চলে আসছে। হ্যাঁ, ওই যে একটা ঘটনা মনে আছে, একটা মেয়ে চুপচাপ বসেছিল, ওনারা ধরতে যাওয়ার পরে ঝামেলাটা হয়। তো এই জন্য মানে অনেক সবসময় ডরে বলি যে এক্সেসিভ কিউরিওসিটি ভালো না। আপনার বাবার এটা ছিল প্রয়োজন, কিন্তু অনেকের কিন্তু কিউরিওসিটির কারণে বেশি আগে, খুব সম্ভবত এই প্রয়োজনের কারণে উনি গিয়েছে বলেই এটা চাইলেই অনেক ক্ষতি করতে পারত, হয়তো বা করা হয়নি। সে রাতের এটা ছিল এই ঘটনা। তো আমি যা বুঝতে পারছি যে আপনার বাবার মধ্যেও ওই জিনিসটা আছে, যেটা আমরা অনেকের মধ্যে পেয়েছি ডরে, যে কিছু কিছু মানুষের দৃষ্টিতে এই জিনিসগুলো আটকায়। তো এই ধরনের ব্যাপারগুলোই ঘটে, যারা দেখে বারবার দেখে, যারা দেখে না কখনোই দেখে না। তো এরকম আর কোনো ঘটনা কি আছে আপনার বাবার? বাপির সাথে সেরকম বড় ধরনের কোনো নেই, তবে আরেকটা যেটা ছিল সেটা খুব সংক্ষিপ্ত আর কি। বাপির আরো ছোট বয়সের আর কি ঘটনা। ওই গ্রামের বাসাতেই বাপিরা প্রায় 8 ভাই বোন, যে কৃষ্ণপুরের কথা বললাম নানা বাসা, তো ওখানে আমের গাছ ছিল। ঝড় হলেই প্রায় আম পড়তো, আম হলে টিনের চালে শব্দ হয়। তো ওখানে তখন নানি বলতেন যে কে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসতে পারে দেখা যায়, হারিকেন অথবা আগুন টাগুন নিয়ে আর কি চলে যেত আম কুড়াতে। সেদিনও বের হয়েছে বাপি সবাইকে ছেড়ে, মানে একটু বেশি কালেক্ট করতে, যে তো দেখছে যে একটা আম নিয়েছে, নেওয়ার পরে দেখছে এটার সামনে আরেকটা আম, ওকে সেটা নিল, এর সামনে আরেকটা আম, মানে জাস্ট একটা টোপ বলে আর কি, টোপের মতন পাখিকে খাঁচায় ভরে এভাবে চাল দিয়ে, ওই ধরনের আর কি, মানে আরেকটু সামনে আরেকটা আম। তো বাপি ছোট ছিল, ঠিক বুঝে উঠতে পারেনি, কুড়াতে পরে দেখে যে এইটা প্রায় বনের ভিতরে চলে গেছে আর কি, একটা ছোটখাটো একটা বন আছে, ওই জায়গাটায় চলে গেছে আর কি। তো ওখানে যখন যায়, তো লাস্ট আমটা নেওয়ার পরে হঠাৎ করে প্রায় একটা গঙ্গানো টাইপের একটা আওয়াজ বাপি শুনতে পায় আর কি, বাট খুব পশু পাখির গঙ্গানোটা যেরকম, এবং খুব বিকট টাইপের। এবং হওয়ার পরে হঠাৎ করে দেখে যে লোমশ টাইপের, মানে ঠিক নেকড়েও না, আবার পুরাপুরি ভাল্লুক এই ধরনের গেটাপও না, মানে মুখটা হচ্ছে অ্যাটলিস্ট শিয়াল টাইপের, আর হাতের নখ টক বা এই ধরনের ফিগার হচ্ছে মানে
ভালুক টাইপের এবং প্রচন্ড লোমশ টাইপের একটা আকৃতি, হঠাৎ করে এরকম সাউন্ড, বিকট সাউন্ড করে বাপির দিকে এইভাবে তেড়ে আসতে থাকে। তো জাস্ট এরকম একটা জিনিস আসা দেখে বাপি স্রেফ দৌড়ায় একদম সরাসরি বিছানার উপর উঠে যায়। পরে ভয়ে বাপি কাঁপতে থাকে যে কি অবস্থা। পরে বলল যে এরকম একটা ব্যাপার, আমাকে এরকম তাড়া করেছিল আর কি। তখন বললেন যে তোমাকে এত দূরে তো যাওয়ার দরকার ছিল না, আর ওদিকে আর কখনোই যেও না। জাস্ট এটার পরেই মানে আর সেরকম আর কি কোনো কিছু হয়নি। ওকে, মানে আমরা রেহান যেটা দেখতে পেলাম পার্থ ভাইয়ের বিশেষ করে ওনার বাবাকে নিয়েই আর কি ঘটনাগুলা বেশি, হয়তোবা সরাসরি ওনাকে পেলে কিছু কিছু জায়গায় আমরা আরো কিছু প্রশ্ন করতে পারতাম। তবে থ্যাঙ্কস টু পার্থ ভাই, একটা কথা মনে পড়ে গেল এক ভাইয়ের। সেই ট্যুরে আমিও ছিলাম, বাট সেই ট্যুরে আমার সাথে ঘটনাটা ঘটেনি, ঘটেছিল আমার এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে। ছেলেটার নাম ছিল আলিফ। এই যে আপনি একটু আগে বললেন যে আপনি দেখেছেন আর কেউ দেখেনি, তো ব্যাপারটা এরকম হয় যে আমরা সবাই একটা ঘরের মধ্যে, সেটা খুব বড় একটা ফ্যাসিলিটি ছিল আমাদের জন্য, একজন ফরেস্ট অফিসার আমাদের পরিচিত ছিল, এবং আমরা গিয়েছিলাম হিরন পয়েন্টে, সুন্দরবনে। আই থিঙ্ক দিস শুড বি আওয়ার নেক্সট স্পট। আমরা যেতে পারি এই বাড়িটাতে, কোনো না কোনো একটা স্পট। তোকে বলছি এই বাড়িটার ঘটনা শোন। এই বাড়িটা হচ্ছে ফরেস্ট অফিসারদের আন্ডারেই থাকে। ওখানে যেতে হলে কিছু পারমিশন নিতে হয়। তো ওইখানে আমরা ছিলাম। তো থাকার পরে দোতলাটা পুরোপুরি আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নিচের তলাটা ছিল খুব বেশি হাই ক্লাস, যারা মানে ভিআইপিদের জন্য হয়। হ্যাঁ, তো দোতলাটাতে আমরা থাকতাম। তো পরপর 3টা রুম ছিল, 3টা রুমের পরে বাথরুম। তো আমরা সবাই মিলে একটা টেবিলে গোল হয়ে বসে চানাচুর খাচ্ছি, চিপস খাচ্ছি। তো খুব চিল্লাপাল্লি চলতেছে, খুব বেশি একসাথে 10-12টা ইয়াং ছেলে পেলে থাকলে যা হয় তাই হচ্ছে। তো এরকম একটা পর্যায়ে ওই ছেলেটা আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওর নাম ছিল মোসাদ্দেক আলী আলিফ। যাই হোক, তো আলিফ হচ্ছে ওয়াশরুমে গেছে, আমরা দেখছি ও ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পরে প্রায় 15-20 মিনিট ওর কোনো খবর নেই। তো আমরা ভাবলাম যে কি ব্যাপার, দেখে আসি। তখন এক ফ্রেন্ডকে পাঠালাম, ওর বড় ভাই বললো যে আমি দেখে আসি। এবার ওর বড় ভাইও আসছে না, তারপরে আরেকজন গেল, সেও আসছে না। এরকম করতে করতে আমাদের মাথায় একটু সন্দেহ আসলো যে কি ব্যাপারটা কি, ওখানে কি আসলে ওখানে কি আমাদের চিপস গুলো কিছু লুকিয়ে রেখেছে, ওখানে মজা করে নিজেরা খাচ্ছে। আমাদের আইডিয়াটা ছিল এমন। তো এবার আমরা কি করলাম, চলো এবার আমরা সবাই মিলে যাই। গিয়ে দেখলাম আলিফ বাথরুমের ভিতরে, বাইরে ওরা দুজন হা করে জাস্ট তাকিয়ে আছে, এবং আলিফ আয়নায় নিজের দিকে তাকিয়ে তার চোখ অলমোস্ট বের হওয়া বাইরের দিকে, এবং মুখ এত বড় করে হা করেছে সে, মানে মনে হচ্ছে চোয়ালগুলা ফেটে যাবে একটু পরে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। জাস্ট পেছনের উপরে হাত দিয়ে এভাবে আছে, মানে বিকট দৃষ্টিতে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে। তো এই সিনটা দেখে ওরা কিছু বুঝতে পারছিল না যে ওরা কি করবে। তো শেষে একটা পর্যায়ে আমি বললাম যে আই থিঙ্ক আমাদের ওকে ধরা উচিত, বোবায় ধরার মতন কিছু একটা বোধহয় হয়েছে, ও মনে হয় নড়তে পারছে না। তো সাহস করে একটু গেলাম, গিয়ে একটা ঝাঁকুনি দেওয়ার পরে বিকট একটা চিৎকার দিল। মানে চিৎকারটা এমন ভয় দিয়েছে, আমি প্রথমে ভাবছিলাম আমাকে কামড় দিবে বা কিছু। হ্যাঁ, কিন্তু ও আসলে আমাকে জড়ায় ধরতে আসছিল, ভয় পেয়ে গেছিল। আমি ধরার পরে ও আরো ভয় পেয়ে যায়। তারপরে ওর কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটা খুবই অদ্ভুত ব্যাপার, যে ওর কথা হচ্ছে ও বাথরুমের ভিতরে ছিল না। বাথরুম করার পরে বাথরুম থেকে বের হয়ে আসে, ও যখন রুমের সামনে আসে তখন দেখে পুরা রুম খালি, টেবিলের উপর ধুলা। গত 10 বছর এখানে কেউ ছিল বলে ওর মনে হয়নি, এবং ও প্রচন্ড ভয় পেয়ে যায়। একদম ধুলা মাখা, টেবিল ভাঙা, চেয়ার মাত্র 2-3টা আছে, অথচ আমরা এখানে 12 জন 12টা চেয়ার নিয়ে বসেছিলাম, এবং চিল্লাপাল্লি চলতেছিল। আচ্ছা, আমি একটা শব্দ পাচ্ছিলাম চিল্লাপাল্লি হওয়ার, মানুষের গলা শুনতে পাচ্ছিলাম, বাট এখানে কেউ ছিল না। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু ওখানেই ছিলাম, ওই বাথরুম থেকে ও টোটালি বেরই হয়নি। টোটাল ব্যাপারটাই ঘটছে বাথরুমের ভিতরে, টোটাল ব্যাপারটাই ছিল ইলিউশন। সো থিংস হ্যাপেন ম্যান, এটা আমি নিজে সাক্ষী। তো এই ঘটনাটা শুনে আমার একটা কথা মনে পড়ছে। এই ঘটনাটা আমি এখন বলবো না, হয়তোবা আজকেই কিংবা কোনো একদিন বলবো। আপাতত আমরা পার্থ ভাইয়ের তো মোটামুটি আমরা শুনে ফেললাম, পার্থ ভাইয়ের যেই ঘটনাগুলো বলার ছিল। ওকে রেহান, এবার চল নেক্সট যে আছে একটু তার ঘটনাটা শুনি। ওকে সেলিম ভাই, তাহলে বলেন আমাদেরকে একটু সেলিম ভাইয়ের পরিচয়টা জানি আগে। সেলিম ভাই কোথায় থাকেন, কি করেন? হ্যালো লিসেনার, আমি সেলিম, আমি থাকি শান্তিনগরে, আমি একটা চাকরি করি। ওকে, এই হচ্ছে আপনার মোটামুটি পরিচয়। তবে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আজকে আপনি ডরের গেস্টদের একজন, এবং আপনার স্টোরিগুলো আমরা শুনতে চাই, বিশেষ করে ভয়ঙ্কর যে স্টোরিগুলোর কথা আপনি ডর টিমের কাছে বলেছেন, তার ভেতরে যদি আমাদের কোনো কিছু জানার থাকে সেটা নিয়ে আমরা জানতে চাবো। আর ওই যে প্রথম প্রশ্ন দিয়েই করি, সবসময় যেটা করি, যে বিশ্বাস, অনেকে শুরু থেকেই বিশ্বাস করে, বা বেশিরভাগ মানুষ বিশ্বাস করাটা শুরু করে তার সাথে কোনো একটা কিছু ঘটনা ঘটার পরে। তো আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা এমন, কোনো একটা ঘটনার পর থেকে বিশ্বাস করা শুরু করেছেন? না, আসলে আমি বড় হয়েছি গ্রামে। ইসলাম ধর্মে যেহেতু আমাদের কোরআনে জিনের কথা স্পষ্ট উল্লেখ আছে, আমি বিশ্বাস করি, এবং ছোটবেলা থেকে বিশ্বাস করি এসব বিষয়ে।
আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে। তো আমি তার ছোটবেলা মানে- থেকে বিশ্বাস করি এটা। তার মানে ঘটনাও কিছু আছে। তাহলে আমরা একটু ঘটনায় যাই। আপনার প্রথম কোন ঘটনাটা আপনি বলতে যাচ্ছেন আমাদের? আচ্ছা, প্রথম যে ঘটনাটা বলবো ওটা ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। আমার এটা কতদিন আগের ঘটনা? আনুমানিক 10-15 বছর আগের ঘটনা। ওকে। আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলা। তো ঘটনাটা হচ্ছে, আমাদের বাড়ির এক বয়স্ক মহিলা সম্পর্কে আমার ফুফু হন, প্রায় রাতেই ওই সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে আমাদের ঘরে এসে গল্প টল্প করে চলে যান। ওই প্রায় নিয়ম মাফিক ভাবে আসেন। আচ্ছা। তো যেদিন ঘটনা ওদিন উনি সন্ধ্যার দিকে শোয়ার পর ওনার ঘুম এসে যায়, সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েন। তো ওনার যখন ঘুম ভাঙে হঠাৎ, তো উনি ভাবলেন যে হয়তো রাত আনুমানিক 9টা 9:30 এরকম হতে পারে। তো ভাবলেন যে আমাদের ঘর থেকে একটু ঘুরে যাবেন। আচ্ছা। তো উনি বের হন, চাঁদিরা ছিল, একদম চাঁদের আলোতে চতুর্দিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তা আমাদের ঘরে আসতে আমার এক চাচার উঠান পেরিয়ে আসতে হয়। তো উঠানের কাছাকাছি আসতে দেখতে পেলেন যে আমার ওই ঘরের চাচি উঠানে যে তার ইয়া থাকে, কাপড় শুকানোর জন্য যে তার টানানো থাকে, ওই তারের দুহাত দিয়ে ধরে ওই দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। তো উনি আসতেছেন আর জিজ্ঞেস করতেছেন, আমার চাচির ওই বড় ছেলে অর্থাৎ আমার চাচতো ভাইয়ের নাম বাবুল, তোর নাম ধরে জিজ্ঞেস করতেছেন, এই বাবুলের মা তুই এখানে দাঁড়িয়ে আছিস, কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি কয়েকবার জিজ্ঞেস করলেন, কোনো আমার চাচির কোনো জবাব নেই। কয়েকবার জিজ্ঞেস করলেন এভাবে, কোনো জবাব দিচ্ছেন না। হ্যাঁ, তো ওনার একটু রাগ হলো যে কি রে, আমি জিজ্ঞেস করছি আমার কোনো কথার জবাব দিচ্ছে না। হ্যাঁ, তো উনি কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে পেলেন যে তোর কি হয়েছে, তুই কোনো কথা বলছিস না, চুপচাপ দাঁড়িয়ে আছিস। তো ওই জড়িয়ে ধরাতেই ওই আমার চাচি, ওই বয়স্ক মহিলা যিনি আমার ফোন সম্পর্কে, ওনাকে থুতু দেওয়া শুরু করেন। একদম মুখে টুকে গায়ে একদম মানে থুতু এমন ভাবে দেওয়া শুরু করেন, একজন মানুষ স্বাভাবিক যে পরিমাণ থুতু দিতে পারবেন, একজন মানুষ স্বাভাবিক যে পরিমাণ থুতু ছেড়াতে পারে এর চেয়ে বেশি ছিল। আচ্ছা। তো উনি ঘটনার মাথা মুন্ডু কিছু বুঝতে পারেনি। উনি এখানে আর না দাঁড়িয়ে দৌড়ে ঘরে চলে যান। নিজের ঘরে না আপনাদের ঘরে? না না, ওনাদের ঘরে, ওইদিকে ওনার ঘরে, ওইদিকে যেটুকু আসতেছিলেন ওনার ঘরে ছিল কাছে, ওইদিকে দৌড়ে ঘরে চলে যান। তা উনি ঘটনা কিছু বুঝতে পারেননি। তো উনি ভাবছেন যে আমার চাচি হইতে পারে বা কোনো সমস্যা হয়েছে এরকম কোনো মেন্টালি, এই কারণে উনি ঘরে চলে যান। আর আপনার চাচির সাথে কি ওনার কোনো ধরনের ঝগড়া বা? না না, উনি না, ওনার সম্পর্ক ভালো। আমার চাচির সম্পর্কে উনি শাশুড়ি হন, এই ধরনের চলে যান। তো ওনার কিছুটা রাগও হয়, ও তো আমার সাথে এরকম করতে পারে না। তো আমার সাথে এমনটা কেন করলো, এমনটা রাগের রাত্রে আর ঘুম হয়নি। সকালের দিকে উনি আসেন আমার ওই চাচার ঘরে, যে উনি আমার চাচার কাছে নালিশ করবেন বা এই ধরনের মানে বিচার চলে আসে। তো প্রথমে এসে আমার চাচিকে পান, তো আমার জিজ্ঞেস করেন যে তুই আর রাত্রে আমার সাথে এমনটা কেন করলি, তুই তো এমনটা করতে পারিস না আমার সাথে। তখন আমার চাচি জানতে চান যে কি হয়েছে। তখন উনি বললেন বিস্তারিত ঘটনা। তখন আমার চাচি শুনে তো বানাতেন যে এটা কি বলছেন আপনি, এটা তো আমি তো এরকম করতে পারি না আপনার সাথে, আমি এরকম করবো কেন, আপনি কি সত্যি বলছেন কিনা এই ধরনের ঘটনা? তখন আমার ফুফু বলেন যে হ্যাঁ, রাতে এরকম আমার সাথে হয়েছে। অর্থাৎ আমার চাচি ছিলেন না ওটা। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে থুতু ছিটিয়েছিল ওনার গায়ে, মানে বা কোনো ধরনের প্রবলেম করেছে কিনা, শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে? না, কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা। মানে এটা আপনাদের বাড়িতে, আপনাদের আমার বাড়িতে, পাড়াতে কি এই ধরনের ঘটনা কি এর আগে কোথাও ঘটেছে? না, এই ধরনের ঘটনা ঘটে নাই। নেক্সট আমরা আরো একটা স্টোরি ডট টিমের কাছে শুনেছিলাম আপনার, তো সেটা কি ছিল সেই ঘটনা? আচ্ছা, নেক্সট যে ঘটনাটা বলবো ওইটা ঘটেছিল আমার বাবার সাথে। আচ্ছা। তো ওইটা প্রায় আজ থেকে আনুমানিক হ্যাঁ 20-30 বছর আগের ঘটনা। তো আমার বাবা পুলিশ বিভাগ চাকরি করতেন, তখন ওনার পোস্টিং ছিল চট্টগ্রামের কোন এক স্থানে। তো এক রাতে রাত্রিকালীন দায়িত্ব পালন শেষে উনি বাসায় ফিরছিলেন। তো বাসার আসার রাস্তাটা ছিল একটি বড় মাঠ পেরিয়ে একটা রেল লাইন ক্রস করে আসতে হয়। জায়গাটা ছিল খুবই নির্জন, লাইট পোস্ট ছিল, লাইটের আলোতে সবকিছু দেখা যাচ্ছিল এরকম। তো উনি ওই রেল লাইনের কাছাকাছি আসতেই দূর থেকে দেখতে পেলেন যে একটি লোক একদম কালো কুচকুচে ইয়ার মতো, একদম নিগ্রুদের মতো দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে ওই রেল লাইনের উপর কি যেন করছে। ওই লোকটার ব্যাক সাইডে ছিলেন আমার বাবা। তো কি করতেছে উনি বুঝতে পারছিলেন না। একটা কথা বলার মধ্যে কতটুকু ডিস্টেন্স একটু দূর থেকেই দেখছিলেন। দূর থেকে দেখছে যে কোনো একটা লোক উপর হয়ে বা কোনো কিছু করছে। উনি ওইদিকে আসতেছিলেন, ওই লোকটার দিকে আসতেছিলেন। ওই লোকটার গায়ে কোনো কাপড় ছিল না, কোনো প্রকার কাপড় ছিল না। ওকে। আমার বাবার বাসার মধ্যে উনি একটু দাঁড়িয়ে গেলেন যে কি করছে আমি একটু দেখি। তো উনি বুঝতে পারছিলেন না, তারপর বুঝতে পারছেন না সে কি করতেছে। তো উনি স্বাভাবিকভাবেই ভাবলেন যে হয়তো কোনো নেশাগ্রস্ত চোর হতে পারে, রেল লাইনটি কোনো লোহালাকে খুলে নিয়ে যাচ্ছে এরকম চিন্তা করলেন যে ওকে ধরবেন। তা যদি আবার আমার বাবার উপস্থিতি টের পায় পালিয়ে যেতে পারে, এই কারণে উনি অত্যন্ত ধীরে ধীরে আস্তে আস্তে কদম ফেলে সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন, ও যাতে বুঝতে না পারে। তো এইভাবে ওর কাছাকাছি চলে আসেন এক সময়। তো কাছাকাছি আসতেই লোকটা জায়গার মধ্যে ভেনিস, হতে পারে আশেপাশে চলে না না না, একদম সামনে
আমার বাবা তো ওইদিকে ফলো করি অ্যাডভান্স উনার দিকে লক্ষ্য করেই উনি আগে অ্যাডভান্স হচ্ছেন একদম কাছাকাছি আসা মাত্রই ধরে ফেলবেন এই মুহূর্তে ভেনিস। তো আমার বাবা ওইসব বিষয়ে মোটামুটি সাহসী, যেটা কিছুটা ভয় পেয়ে যান সবাই। ওইদিকে ওই রাস্তায় না যেয়ে আস্তে আস্তে পিছিয়ে এসে ওই বিকল্প একটা রাস্তায় ওই সে রাতে বাসায় ফিরেন। তো পরে অবশ্য কোনো সমস্যা হয়নি। আসলে অদ্ভুত, মানে এখানে আসলে কি বলবো বুঝতে পারছি না, কারণ ওনার সাথে যেহেতু কিছু ঘটেনি এবং সামনে যাওয়ার পর আর উনি কিছু দেখতে পায়নি, তাহলে আসলে এখানে আমরা আর কিছু পাচ্ছি না, কিন্তু নিঃসন্দেহে অস্বাভাবিক। তো অনেক ধন্যবাদ সেলিম ভাই, যে ছোট্ট হলেও আপনি জাস্ট আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। তো রেহান চল, আরো একজন তো আছে, আমরা যতটুকু শুনেছি ডটিমের কাছে যে ওনার কাছে বেশ কয়েকটা স্টোরি আছে, তো আমরা শুনে দেখি এই স্টোরিগুলোর মধ্যে কি আছে ভেতরে। তো কি অবস্থা ভাইজান, আপনার নাম পরিচয় একটু জানি আপনার কাছে। আমার নাম মোহাম্মদ আসিফ। আপনি কোথায় থাকেন? আমি থাকি আড়াইহাজার থানা, আচ্ছা, জেলা নারায়ণগঞ্জ, পাঁচগাঁও এলাকায়। ওকে, আপনি কি করেন এখন? আমি এখন বর্তমান বেকার। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা শুনি কিছু, মানে আমরা ডরটিমের কাছে বেশ কয়েকটা স্টোরির কথা শুনেছি, আপনার কাছে আছে। তো প্রথমে একটা স্টোরি যেটা শুনেছিলাম যে আপনার নিজের সাথেই আপনারা বন্ধু বান্ধবের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে শুনি। ঘটনাটা ছিল, আমরা যখন 15-20 জন বন্ধু বান্ধব মিলা মানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি, সিগারেট মিগারেট সবাই খাইতেছে আর কি, খেতেছে। পরে প্রায় রাত্র গভীরে গেছে গা, প্রায় 12টা বাজে গেছে গা, 12টা বাজে গেছে। পরে আমরা বলতেছি, আমি আর আমার এক বন্ধু বলতেছি যে আমাদের ঘুমে ধরছে, আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে শুয়ে থাকবো। ঠিক আছে যা। এরপরে আমরা যাইতেছি পরে মানে আপনারা ওখান থেকে আপনারা দুই বন্ধু রওনা দিয়ে দিলেন বাসার উদ্দেশ্যে মানে রওনা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা সামনে আগাইছি, একটা মানে গাব গাছ আছে, গাব গাছের সামনে মানে আপনারা রাস্তা ধরে যাচ্ছেন, যে রাস্তায় ওই দিকে একটা রাস্তায় গাব গাছ আছে, একটা গাব গাছ আছে, গাব গাছ সাইডে দুইটা পুকুর, দুই সাইডে দুইটা পুকুর, মাঝখানে এক সাইডে একটা মানে তারের গাছ। আচ্ছা, তারের গাছ, ওই বিদ্যুতের তারের গাছ। এরপরে এই তারের গাছের বরাবর একটা লাশ পড়ে রয়েছে। আমরা প্রথম মনে করছি যে কুকুর মুকুর শুয়ে রয়েছে। পরে আমরা সাহস করে একটু আগাই, আবার একটু পিছিয়ে বসাই। এরপরে মোবাইলের লার দিয়ে মানে দূরে থেকে যতটুকু দেখা যায়, মানে মনে করতেছি যে একটা কুকুর মানে মাথা মানে বাড়ি করে শুয়ে রয়েছে। আচ্ছা, পরে সামনের দিকে আগায় গেলাম, গিয়া যখন মাথার কাছে মোবাইলের আলোটা ধরলাম, পরে দেখলাম একটা মানুষের মানে চেহারা, মানে সম্পূর্ণ উলঙ্গ শুয়ে আছে, মানে একটা রাস্তা ব্লক করে। আমরা দেখে অনেক ভয় পাইছি, ভয় পেয়ে এরকম দৌড় দিছি, আমার জীবনে আমি এরকম মানে দৌড় আমার লাইফে আমি দিইনি। দৌড় দিয়ে একটা বাড়ির কাছে গিয়া পড়ে গেছি গা, কাছাকাছি কোনো বাড়ি ছিল, কাছাকাছি বাড়ি ছিল, পড়ে গেছি। পরে আমি আর ওই সময় চেঞ্জলেস হইনি, আমার বন্ধু চেঞ্জলেস হয়েছে গা। পরে বাড়ির লোকজন বাড়িছে পরে মানে আপনাদের চিল্লাচিল্লি শুনে ওই বাসার লোকজন বাড়িছে, বাড়িয়া বলতেছে কি হয়েছে। তো আমি তখন কিছু বলতে পারি না, আমি খালি কাঁপতেছি। আর পরে ওরা পানি টেনে না আমার সেই বন্ধুরে মানে পানি টেনে মাথায় ঢাললো, পানি টেনে খাওয়াইলো, পরে সুস্থ হয়েছে একটু। পরে আমার মানে জিজ্ঞেস কয় ঘটনাটা তো কি হয়েছে, তোরা এরকম করতিস কেন? আমরা এরকম দেখছি রাস্তার মাঝে একটা লাশ পড়ে রয়েছে, লাশটা একদম উলঙ্গ। আপনাদের সাথে কি ঘটছে এটা ওনাদেরকে বললেন আপনারা? ওনাদেরকে বললাম, ওরা বলতেছে চল দেখে। আমি বলতেছি না, আমি যাব না, আপনারা যান। পরে টর্চ লাইট লইয়া ওরা গেছে, গিয়া ওইখানে আর কিছু দেখে নেই। পরে বলতেছে তোরা এত রাত করে মানে তো এই জায়গাটাতে ভালো না, তোরা জানাস না? আমরা বলতেছি বলতেছে যে ওই বাড়ির মানুষজন বলতেছে যে তোরা জানোস না? আমি বলতেছি যে না, আমরা তো জানি না। এই জায়গার মধ্যে এমন বিশেষ কোনো ঘটনা কি তাহলে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি ঘটনা? ঘটনা রয়েছে গিয়া আপনার 4 জন লোক ওইখানে মারা গেছে, ওইখানে যেখানে আপনারা লাশ দেখছেন ওই জায়গার মধ্যে। এই সাইড মানে এটার পাশেই একটা মোড়তা পাহাড় আছে, অনেক গাছ ছিল, অনেক মানে দিনের বেলায় মানে ভয়ঙ্কর। ওইখানে মানে 4 জন লোক মারা গেছে, 2টা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, অল্প 2টা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে। আচ্ছা, সুইসাইড করেছে। একজন গাব গাছে ফাঁসি দিয়েছে, আরেকজন বাহাদুর গাছ আছে, বাহাদুর গাছে 2 জন লোক মানে কিভাবে মারা গেছে ওইটা জানি না, কিন্তু
একজন বৃদ্ধ মানে এই দুইজন কেন ফাঁসি দিয়েছে এই কারণটা এই আপনারা কেউ কারণটা এখনো জানেন না? এখনো জানি না। আর বৃদ্ধ লোকটা বৃদ্ধ লোকটারে মানে জিনে ধরছে, পরে হঠাৎ লোকটারে নিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না, মানে মাইকিং করে দিছে। আমরা খুঁজতেছি। প্রায় 3 দিন পরে এক গাঙ্গের সাইডে বেতঝাড়ের চিবায় ইজল গাছের গোড়ে রম্বলমা শিকড় বসে রয়েছে। পরে এক জালওয়ালা গেছে, জালওয়ালা দেখে উনি একদম কোকড়ো হইয়া মানে বসে রয়েছে। কোনো কথাবার্তা বলছে না। পরে উনি টগর বগর চাই রয়েছে, কিন্তু কথা বলতে পারতেছে না। আচ্ছা। মানে পরে আমরা সবাই আইসা ওনাকে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে আমরা মানে জিগাইলাম কি হয়েছে। বলতেছে আমার 4 জন লোক আইসা নিয়ে গেছে। 3 দিন গেছে, 4 দিনের মাথায় রাত্র 7টা বাজে হঠাৎ করে দরজা খুলে চলে গেছে। আমরা পিছিয়ে দৌড়ি তাইটা আর মানে আমরা খুঁজে পাই না। মানে গুরুত্বপূর্ণ যে জায়গা গেলি আছে ওই জায়গায় আমরা মানে খোঁজাছি, যেখানে উনি যাইতে পারে সব জায়গায় হ্যাঁ সব জায়গায় খুঁজতেছি, কোথাও মানে পাইতেছি না। পরের দিন সকালবেলা যে জায়গায় আমি লাশ দেখছিলাম ওই জায়গায় পোলাপাইন খেলতে গেছে, দেখে আমার চাচার লাশ এক গাছের মধ্যে চাদরের কান্দি দিয়া গলার মধ্যে পেছানো জিরা দিছে। মানে আপনারা যে দেখছেন যে ওনার গায়ের যে চাদর ছিল সেই চাদর দিয়া উনি ওই ফাঁসি নিয়ে ঝুলতেছে। তারপর পুলিশ টুলিশ আসলো, আইসা পোস্টমর্টমের পরে খবর দিয়ে দিলাম। খবর দেওয়ার পরে প্রতিদিন রাত্রে আইসা দরজার মধ্যে নক করতো। আমরা জিগাইতাম কে, কিন্তু কিছু মানে শব্দ করতো না। পরে শুধু কি কোনো একটা ঘরেই করতো নাকি? না, আমার চাচাতো ভাইয়ের ঘরে করতো, ফ্যামিলি এমন সাইডে পেটে আপনাদের আশেপাশে সবাই ঘরে মানে রাত্র 12টা 1টা হলে মানে দরজার মধ্যে নক করতো। আর সবাই মানে অনেক ভয় পাইতো, দরজা খুলতো না। পরে যেমন মুরগি গাইটা মানে ডাপায়, মানে এরকম মানে ডাপায় পরে মানে ঘর থেকে কেউ পারে না। মানে এটা বুঝেন কিভাবে আপনারা যে ডাপাচ্ছে? আমরা শব্দ পাইতেছি মানে কোথায়? উঠানের মানে ভিতর থেকে উঠানে। আচ্ছা, মনে হচ্ছে যে কোনো কিছু একটা এইভাবে ডাপাচ্ছে, মানে শব্দ হচ্ছে মানে ডাপালে তো অবশ্য মানে বোঝা যায় কিরকমের। এখনো মাঝে মাঝে ওরকম হয়। তখন কি ঘন ঘন হইতো? এখন হচ্ছে মাঝে মাঝে? এখন মাঝে মাঝে অনেকদিন পর পর হয়। এখনো পর্যন্ত দরজা খুলে কেউ দেখে? এখনো তো দরজা খুলে। কতদিন হয়েছে এই ঘটনা? উনি মারা গেছে যে উনি মারা গেছে প্রায় 6 বছর। 6 বছর ধরে এই ঘটনা চলতেছে। মৃত্যুর পরও ছাড়তে চাইছে না, হয়তোবা উনি কোনো না কোনো কিছু একটা বলতে চাইছে। এই ঘটনাটা আসলে একটা অদ্ভুত একটা ঘটনা। এরপরে আপনার লাইফে কি আর কোন ধরনের ঘটনা আছে? আমরা ডট টিমের কাছে একটা শুনেছিলাম যে আপনার কোন একটা ভাই কিছু একটা হয়েছিল। আসলে এই ঘটনা চাচাতো ভাই কি হয়েছিল? ওইটা চাচাতো ভাই তখন মাদ্রাসায় পড়তো। ওইটা কতদিন আগের ঘটনা? চাচাতো ভাই যখন আমার 7 থেকে 8 বছর বয়স আমার। আচ্ছা আচ্ছা। তখন আমি ভালো করে বুঝি না, তারপরেও আমার মানে ফুললি খেলা আছে। চাচাতো ভাই আমাকে নিয়ে গেছে, একটা বুদনি হাতে ধরাই দিছে, বলতেছে আমার সাথে আয়। ওর সাথে গেছি, হ্যাঁ রাতে একটা সিট আর আমার হাতে বুদনি। সিপ মানে হচ্ছে এই বসি সিপ, আর আমার হাতে বুদনি, যেখানে মাছগুলো ধরে এটার মধ্যে রাখার জন্য। আচ্ছা। 2 পাশে 2টা গাব গাছ, একদম মানে ঝোপড়াইলা, মানে পুকুরটার ঝোপড়াইলা, মানে গাব গাছ। আপনার পুকুরে যাচ্ছেন মাছ ধরতে, আর ওই পুকুরটার পাড়ে একটা গাব গাছ আছে। 2টা গাব গাছ। আচ্ছা। এর মাঝখানে মানে বৈশা এই 2 গাব গাছের মাঝে বসে আপনারা বসি হইতেছি। যখন নাকি সন্ধ্যা হয়ে যাইতেছে, তখন আমি আশা করছি। পরে চাষিয়া জিরাইতেছে প্রায় 7টার দিকে, কয় নাসিরে দেখছোস? আপনার মানে ওই চাচাতো ভাই নাম হচ্ছে নাসির, মানে তার মা জিজ্ঞেস করছে যে নাসিরকে দেখছোস? আমি বলতেছি হ্যাঁ আমি তো দেখছি। মানে আমার সাথে নিয়ে গেছে ওই মসজিদের পুকুরে বসি বইতে। আমার চাচাতো বোন বলতেছে চল, তাকে ডেকে আনার জন্য যেতে যাচ্ছে। মানে একবারে সাথে পুকুরের সাথে বাড়ি আসছে, কুপি নিয়ে গেছে। যে জায়গাটায় বৈশা মানে বসি পাইতো ওই জায়গাটায় গেলেই মানে কুপিটা একদম নিভে জায়গা। আচ্ছা। ওইখানে কোনো বাতাস মতাস কিছু নেই। ওই জায়গাটাতে গেলে নিভে যায়, এর আগে কুপিটা ঠিক থাকে। যে জায়গাটায় মানে বসি পাইতো ওই জায়গাটায় গেলেই কুপিটা মানে নিভে জায়গা। পরে এরকম করে প্রায় 20-25 বার এই পাশের বাড়িতে আগুন নিয়ে মানে ওইখানে যাইতাম। ওইখানে কি তখন আপনার দেখছিলেন যে আপনার ওই চাচাতো ভাই আছে কি নাই? না, ওইখানে আমরা তখন দেখতে পাইনি, অন্ধকার রাত্র দেখতে পারিনি। আচ্ছা। আমরা আইসা বললাম পরে যেটা চাচাতো ভাইয়ারা সবাই
খুঁজতেছে মাদের সায়া না হেন সব মানে সব তার মানে ওইখানে না হ্যাঁ, দেখে সবাই চতুর্দিকে সবাই খুঁজতে বের হয়ে গেছে। মানে খুঁজতে পেরে গেছে। হুম। সারা রাত্র খোঁজাখুঁজি করলো, কোথাও খাওয়া খুঁজে যায়নি, পায়নি। খুঁজে Okay. পেলাম না, সবাই কানাকাটি লেগে গেছে। পরে ভোরে আবার আমার চাচাতো বোন আর আমি গেছি। হুম। গেছি পরে খুঁজতেছি, পাইতেছি না। পরে আস্তে আস্তে মানে হর্ষ হইতেছে। Okay. এরপরে যখন নাকি সূর্যটা উঠছে, সম্পূর্ণ সূর্যটা নাসির ভাইয়ের উপরে মানে গিয়ে পড়ছে পরে দেখি মাথাটা নিচে, পা দুটা উপরে। কোথায় সেটা? এই- মাথা নিচে পা উপরে মাথা- কোথায়? মানে পুকুরের আচ্ছা আচ্ছা। পানির নিচে শিকড়ের ভিতর দিয়া একদম মানে এরকম সিস্টেম করছে, মানে যত শক্তিশালী মানুষই হোক মানে উঠে আসার মতো আসা সম্ভব সম্ভব না। মানে আমি মানে একটু কনফিউজ, ঘটনাটা কি এরকম যে ওই গাব গাছের যে শিকড় ঠেকড় আছে এগুলো পানির ভেতরে চলে হ্যাঁ, গেছে, পানির ভিতরে চলে গেছে। ওই তাকে পাওয়া গেছে, ওই তার মাথা পানির নিচে শিকড়ের মধ্যে আটকানো আর পা দুইটা উপরের পা দিকে। দুটো উপরে, এইভাবে পা দুটো উপরে। Oh my God. মানে আমার বোন, আমার ভাই, মানে আমরা দেখলাম আমার ভাইকে। হুম। তখন আমার বোন জোরে চিকার দিয়া, পরে আমিও মানে চিকার দিলেছি পরে লোকজন আসলো। আপনাদের চিৎকার শুনে সবাই আমাদের চলে চিৎকার আসছে। শুই না, লোকজন মানে জমে গেল, অনেক লোকজন মানে জমে গেল। এরপরে নাসির ভাইকে তুললো, নাক মুখ কিরকম জানি বিশ্রী মানে 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 খাওয়া মানে Oh my একদম নাক মুখ দিয়ে কিরকম ভাবে খাইছে, মানে দেখলে মানে যে কোনো লোকে মানে ভয় পাওয়ার মতো। মানে ভয় পাওয়ার মতো, মানে কিভাবে মানে মানে নাক এটা হচ্ছে মুখ এগুলা বলতে খাওয়া পারি না। অবস্থায় রয়ে হ্যাঁ, গেছে। খাওয়া অবস্থা। পরে দাপন কাপন করলো কিছুদিন। আমার চাষি যে রুমে থাকে হুম হুম। এই রুমের নক করতো, আমার জেডি হঠাৎ করে উঠে পড়তো। শুধু কি ওনার রুমেই? মানে ওনার মায়ের রুমে, মায়ের রুমে, মানে যে ওনার- মারা গেছে আপনার হ্যাঁ, ভাই হ্যাঁ। নাসিরের মায়ের মায়ের রুমে, আর কারো রুমে না? আর কার রুমে না। আচ্ছা। আমার চাষি হুম। মানে বাড়ি দিত গা, বাড়িয়া নাসির ভাইকে মানে সরাসরি দেখতো। যখন নাকি লোকজন আমার চাষতো বাইরে উঠে পড়তো, হুম। তখন অদৃষ্ট হয়ে যেত গা। আচ্ছা। তখন আর মানে দেখতো না। আমার জেডি চাইছিল একবার মানে দৌড়তো, কিন্তু ধরতে পারে না। কিছু বলতো কি এসে? কিছু বলতো কিনা আমি সঠিক জানি না। আচ্ছা, এখন আর সেটা হয় না? এখন আর দেখেন না? এখন আর সেটা হয় না। মাই গড রেহান, মানে কি বলবো, ওই- আমার তো ওই লাশটার কথা চিন্তা করলে এই খাওয়া লাশ বিভৎস। এরপরে আর কোন ধরনের কোনো ঘটনা আপনার জানা আছে? আমার লাইফে একটা ঘটনা ঘটেছে। হুম হুম। ঘটনাটা কতদিন আগের ঘটনা? 2012-এর, মানে প্রায় 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা। হুম হুম। আমি যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি, হুম হুম। একদিন বৃহস্পতিবার হুম হুম। নাইট পড়ে গেছে গা। আচ্ছা। আমি তো মনে করছি আমার তো মনে হয় নাইটই। পরে আমার লাইন শিপম্যান মানে মাল হয়ে গেছে গা, হুম হুম। হয়ে গেছে পরে আমার লাইন ছুটি দিয়ে দিছে। না, আপনি তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছেন। তারপরে মানে সারা বেশি প্রায় ওই সময় 10টা বাজে আমি আচ্ছা, ছুটি পেয়েছি। 10টার দিকে ছুটি পেয়ে হ্যাঁ, গেছেন। ছুটি Okay. গেছে গা। পরে আমি ভিতর থেকে বাড়িতে 10:30 বেজে গেছে। হুম হুম। আমি বাইরেছি, হঠাৎ করে একটা সিএনজি আইসে পরে আমি হাত বাড়াইলাম, হাত বাড়াইছে পরে নগদ মানে দাঁড়া করাইলো। পরে আমি উঠলাম, অন্ধকার। সিএনজিতে উঠলেন? হ্যাঁ, হ্যাঁ। মানে বাসায় যাওয়ার হ্যাঁ, জন্য? বাসায় যাওয়ার জন্য সিএনজিতে Okay. উঠলাম। আর কেউ উঠলাম। উঠে নাই, শুধু আপনি একাই না, উঠছেন? আমি একাই উঠছি, আর কেউ উঠে নাই। আমি সিএনজিতে কেউ ছিল? হ্যাঁ, সিএনজিতে একটা মেয়ে ছিল, আচ্ছা। বয়স কম, একটা মেয়ে ছিল। মানে যাত্রী ছিল আর হ্যাঁ, হ্যাঁ, একজন মেয়ে যাত্রী? একটা মেয়ে যাত্রী ছিল। ওকে। আমি যে নাকি কতটুকু পার হয়ে গেছি গিয়া, পরে এক লাইট পড়ছে সরাসরি এই মেয়েটার মানে বরাবর লাইটটা পড়ছে। লাইটটা পড়ছে পরে আমি মেয়েটাকে দেখতে পেলাম না। আচ্ছা। যে নাকি আবার অন্ধকারে গাড়িটা চলে গেছে, তখন দেখি আমি এই মেয়েটা মানে রাস্তা দিয়ে যখন সিএনজিটা চলে, কিছু কিছু জায়গায় আলো যখন আসে, সিএনজির ভেতরে যখন আলো পড়ে তখন মেয়েটাকে তখন আমি দেখতে পান মেয়েটাকে না। দেখি না। কিন্তু যখন আবার একটু অন্ধকার রাস্তা দিয়ে যায় তখন আবার দেখতে পান। হ্যাঁ, তখন আবার দেখতে পাই, অন্ধকার Okay. জায়গায় আবার দেখতে পাই। ওকে। পরে এরকম করে আমি আমার জায়গায় মানে পৌঁছে গেছি। মানে যেখানে আপনি নামবেন সিএনজিতে, হ্যাঁ, ওখানে যেখানে পৌঁছেছেন। নামবো তা ওইখানে আপনি এই সময়ে আপনি যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন, আপনি ড্রাইভারকে তখন জিজ্ঞেস করেন? হ্যাঁ, ড্রাইভারকে আমি হাত বাড়াইছি, মানে বলবো মানে গাড়ি থামাইতে, আবার কই না দরকার না, আর একটু সামনে তো আমি নামিয়ে পড়বো। আচ্ছা। মানে এরকম ভয় পাইতেছি আমি মেয়েটাকে দেখে, যা মনে করেন যে মানে আতঙ্ক সিস্টেম। আচ্ছা আচ্ছা। চাইতেছি ওরে থামাইয়া আমি নামিয়ে পড়বো। হুম হুম। পরে আর থামাই নিকা আমার জায়গায় চলে গেছে পরে আমি নামছি পরে মেয়েটাকে আর নামতে দেখি নাই। হুম হুম। পরে আমি টাকা দিয়ে আইসা পড়তেছি, যে নাকি অন্ধকারে আইসা পড়ছি পরে দেখি আমার মেয়েটা আমার কাছাকাছি, একদম ওই মেয়েটা যেটা সিএনজিতে ছিল?
হ্যাঁ, যে মেয়েটা সিএনজিতে ছিল ওই ওই মেয়েটা তখন মেয়েটা আমার একদম কাছাকাছি। কিন্তু আপনি মেয়েটাকে নামতে দেখেন নাই? নামতে CNG দেখি নাই, একদম আচ্ছা। মানে চলতে গেলে দেখছি, কোনো মেয়েটি আমি দেখিনি। ওকে, তারপর? মানে আমি দেখছি মেয়েটা গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে মানে গাড়ি চলে গেছে। চলে গেছে, okay. পরে আমি দেখতেছি আমার সাথে সাথে মানে মেয়েটা আসতেছে, আচ্ছা, হাঁটতেছে। কিছু জায়গায় আইসা তখন আপনার ভয় করতেছিল না? হ্যাঁ, ভয় করতেছিল। আমার তো কিছু করার নাই, আমি একা। আচ্ছা, রাত প্রায় 11:30 মতো বাজে, আমার কোনো করার নাই। আচ্ছা, আমার তারপর? তো আসতেই হইব। তারপর কিছু জায়গায় আসার পরে 3 রাস্তার মোড়, ওইখানে আসার পরে আমি মেয়েটাকে দেখতে পাই না। পরে কিরকম জানি ডাক দিল ভয়ঙ্কর ভাবে, আসিফ দাঁড়া, মানে মেয়ে কণ্ঠে ডাক দিল, মানে আর দাঁড়ায়নি, একদম আপনি আতঙ্ক তাকান নাই যখন? হ্যাঁ, আমি তাকাইছি, তাকায় দেখি কেউ নাই, মানে আতঙ্ক সৃষ্টি হয়েছি গা। মানে পিছনে তাকায় দেখি মানে কেউ নাই। আচ্ছা, আমাকে কে ডাক দিল? আমার এরকম ভয় করতেছে যা মনে করেন যে একজন মানুষ মানে ভয় পেলে বিরাট ধরনের সমস্যা হয়ে যায় গা। মানে ওইরকম আমার সিচুয়েশন হয়ে গেছে গা। আচ্ছা, আমি সামনে গেছি, সামনে এক শ্মশানের মধ্যে আমি সেম মানে ওই মেয়েটার মতো মানে বসে রয়েছে, যেমন ফাঁসি দিয়ে মানুষ মারা গেলে ঘ্যাঙ্গায় না, মানে আচ্ছা, ওইরকম গলায় ফাঁস লেগে গেলে হ্যাঁ, যেভাবে শব্দ ফাঁস হয়, লাগে, মানে যেমন মানে গ্যার 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 গঙ্গানির শব্দ একটা হয়, শব্দ আসে। গঙ্গানির শব্দ হয়, ওইরকম শব্দ হইতেছে। পরে আমি হঠাৎ করে দাঁড়া গেলাম উপরে, মেয়েটা আমার দিকে চাইলো, এরকম ভাবে চাইলো যাতে মানে এরকম ভয়ঙ্কর চাওয়া আমার লাইফে আমি দেখিনি। আচ্ছা, এরকম ভাবে চাইলো, মানে চেহারাটা একদম বিশ্রী, মানে চাইলো। পরে আমি কি করবো আমি নিজেও কিছু ভাবতে পারি না। পরে কাছে এক তাঁত শিল্প, আচ্ছা, ওইখানে আমি হঠাৎ করে মানে ব্রেনে কেস করলো, আমি ওইখানে চলে যাবো। পরে আমি ব্যাগে উড়া আবার দৌড় দিলাম, মানে উল্টো পেছন দিকে হ্যাঁ, আপনি আবার দৌড় দিলেন? পিছন দিকে দৌড় দিয়ে আমি এই কারখানার দিকে, মানে যেখানে তাঁতের কারখানা আছে তাঁতের ওইখানে কারখানা, চলে গেছেন। ওইখানে আমি এই গেটের সামনে গিয়া পড়ে গিয়া কাঁপতাছি, ভয়ে কাঁপছেন? ভয়ে কাঁপতেছি। এক মুরব্বী হঠাৎ করে আমার মানে দেখছে, মুরব্বী পরে গেটের তালা খুললো, তালা খুইলা ভিতরে আমার নিয়ে গেল, ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেলো, পানি টানি খাওয়াইছে পরে মানে বলতেছি যে আমি এন্ডা যাইতে মানে ভয় পাইতাছি, আমি এন্ডা যাইতে পারতাছি না, দয়া করে আমার যদি একটু মানে সামনে আগায় দিবেন তো আমার মানে ভালো হইতো। ঠিক আছে চলো, মানে আগায় দিয়েছে। আমি মানে এরকম ঘটনা আমি কইনি উনি কাছে মানে বললে হয়তো অন্যরকম মানে হতে পারতো। আচ্ছা, মানে বলি নাই, মানে না বইলা ওনার সাথে আইসা করছে আমার বাড়ির মতো, উনি আগায় দিয়ে গেছে। ওকে, দেখেছে পরে আমি বাড়িতে গেছি, পরে সিরিয়াস জ্বরের পরে আমি ওই দিন আর মার কাছে ওই দিন আমি বলছি পরে মাছ দিয়ে বাদ দেনি, এমনি শুকনো খাবারটা মুড়ি টুড়ি খাইছি, খাইয়া শুয়ে রয়েছি। সারাত্র জ্বর, আমার চাচা ছিল, চাচায় জারাকুচি করলো, জারাকুচি করার পরে জ্বরটা একটু কমলো, পরে তার আমি ফ্যাক্টরির মধ্যে কাজ করি না। এই ঘটনার পরে আপনি ফ্যাক্টরির কাজই ছেড়ে দিয়েছেন? কাজই ছেড়ে দিছি। এত ভয় আপনি পেয়েছেন? এত ভয় আমার লাইফে আমি পাইনি, দুদিন যে ভয় পেয়েছি। যাই হোক আসিফ ভাই, আপনার কাছ থেকে আমরা 2-3টা ঘটনা শুনলাম, মানে প্রত্যেকটা ঘটনায় রেহান তুই একমত হবি যে মোটামুটি বেশ ভালোই ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদিও কিছুটা আসিফ ভাই হয়তো একটু নার্ভাসনেস এর কারণে একটু কোথাও একটু বলতে গিয়ে একটু নার্ভাস হয়ে গেছেন, মানে হয়তো বা সেক্ষেত্রে একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু ঘটনা আসিফ ভাই আপনার 3টা ঘটনায় আমার মনে হয় মোটামুটি যারা শুনবে কিছু না কিছুটা ভালো লাগবে। তো অনেক ধন্যবাদ আসিফ ভাই যে এত দূর থেকে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। তো আমরা শুনলাম আসিফ ভাইয়ের ঘটনা, এবং আসিফ ভাইয়ের ঘটনাতে একটা বৃদ্ধ লোক গাছে সুইসাইড করার, এটা আসলে মানে অনেক প্রশ্ন আছে আমাদের, কিন্তু আসলে যেহেতু সরাসরি ওনার সাথে ঘটে নাই, ওই কারণে আর কি প্রশ্নগুলো করা যায় না। এরকম অনেক ঘটনা থাকে, অনেক শ্রোতা বন্ধু হয়তো মনে করতে পারে যে ওই ঘটনাগুলো কিভাবে বলবো যেটা আমার সাথে ঘটেনি, বাট অনেক সময় আমরা এমন ঘটনাও কিন্তু বলি যে মামা চাচা দাদার কাছ থেকে অনেক আগে শুনে আসছি, হ্যাঁ এটা হয়েছিল, তখন আমরা হয়তো অনেক সময় লজিক খুঁজে পাই না যে উনি কেন এটা করছিলেন, কারণ কিছু কিছু প্রশ্ন থাকে তখন আমরা এটা করে অ্যান্সার পাই না, আসলে দেয়া সম্ভব না যদি তার সাথে না ঘটে। ওই দিন বুঝছিস দোস্ত, মানে আমার পেজের জন্য একটা ছবি বানাইতে একটা খুব সুন্দর লাইন মাথায় আসছে, সেটা আমি ছবিটাতে দিছি। সেটা হচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। রাইট, বিশ্বাস করি আর না করি, ভয় কিন্তু আছেই, সবারই আছে। তো যাই হোক, বিশ্বাসের দিকে না যাই, আমাদের সাথে আছে জুবায়ের ভাই। জি জি, কেমন আছেন জুবায়ের ভাই? জি আমি ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু শুনি। আমি সরকারি বাংলা কলেজে ম্যানেজমেন্টে পড়ি, আর আমি মিরপুরে থাকি, আর আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী মির্জাগঞ্জ থানা কালিকাপুর গ্রামে।
আচ্ছা, আপনার পুরো নামটা? আমার পুরো নামটা হচ্ছে আবু জুবাইর জসিম। আচ্ছা, তাহলে তো আমরা আপনাকে জসিম ভাইও বলতে পারি। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, কি বলিস? স্টোরিতে ঢুকে যাই। চল ঢুকে যাই। ফার্স্ট কোনটা আপনি বলতে চাচ্ছেন? ফার্স্ট আমি বলতে চাচ্ছি যে আমি যখন ক্লাস 5ম শ্রেণীতে পড়ি তখন স্যাররা আমাদের বলছে এটা কোথায় ঘটেছিল ঘটনা? এটা ঘটনা ঘটছিল আমার নানা বাড়িতে। নানা বাড়ি কোথায়? আমার নানা বাড়িটা ওটা হচ্ছে ভিকাখালী গ্রাম। আচ্ছা, আপনাদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি? গ্রামের পাশের গ্রাম। ওকে। তো স্যাররা বলছে যে তুমি যারা 5ম শ্রেণীতে পড়ে তাদেরকে সকাল 7টায় কোচিং করতে হবে এবং সন্ধ্যার পরে স্যাররা কোচিং করাবে, সেটা করতে হবে। কিন্তু আমার বাড়ি থেকে স্কুলে যাওয়াটা ছিল মানে একটু দূর। তখন আমি কাজ করলাম, স্কুলের পাশে আমার নানা বাড়ি, আমি নানা বাড়িতে থেকে গেলাম। নানা বাড়িতে কেউ থাকতো না, শুধু নানি থাকতো। মামা ছিল, মামা ঢাকা থাকতো, তো আমি নানির কাছেই থাকতাম। আচ্ছা, তাই নানির কাছে থাকতাম এবং স্কুলে যেতাম। তো আমার নানা বাড়িটা ছিল এরকম যে আমার নানা বাড়ি একটা বিশাল একটা এরিয়া, চারপাশে শুধু বাগান ছিল, সুপারি গাছ আর ছিল গাব গাছ। যেহেতু বরিশাল অঞ্চলে গাব গাছটা বেশি, ওই গাছটা ভরপুর ছিল, ওইটা আমরা বাগ বলতাম। তাই ওখানে মাঝে মাঝে বাদাম গাছও থাকতো। তা আমাদের নানা বাড়ি প্রচুর সুপারি হতো। তো রাত্রে বাদুড়েরা ওই সুপারি গুলা মানে পাকা সুপারি গুলা নিয়ে যেত এবং গাছের তলে পড়ে থাকতো। তা নানিকে বলতাম, নানি প্রতিদিন সকালে উঠে তো পাই না, এগুলো লোকে নিয়ে যায়। তা আমি চাচ্ছিলাম এগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবো। তো একদিন মানে আজানের আগে আমি ঘুম থেকে উঠছি, ওইটা নানির বলছি, নানি আমি বাগানে সুপারি কুড়াতে যাচ্ছি। তো আমি গেলাম, গিয়া সুপারি কুড়াতেছি, হঠাৎ করে দেখি বাদাম গাছে আমার এক মামাতো ভাইয়ের মতো দেখতে, মানে আমি মনে করছি মামাতো ভাই দাঁড়াই আছে। এখন বলতেছে, এই তুই এত রাত্রে সুপারি এবং বাদাম টোকাতে আসছিস? আমি কই, হ্যাঁ আমি টোকাতে আসছি, সবগুলো তো মানুষে নিয়ে যায়, তাই আমি টোকাতে আসছি। তো আমি খেয়াল করি নাই যে কার সাথে কথা বলছি। হঠাৎ করে আমি তাকাই দেখি আমার মামাতো ভাইয়ের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো ছিল কপালে, এবং আমি তার পার দিকে তাকালাম, দেখি পা উল্টো। আমি দেখে ভয় পেয়ে যাই এবং ভয়ে দৌড় দেয় নানি নানি বলে দৌড় দিয়ে আমি পড়ে যাই পর দেখি একটা বিশাল আকারের সাদা কাপড় নিয়ে একটা গাব গাছ আর একটা গাব গাছের মাঝখানে ঝুলতেছে, আর মাথায় কালো কেশ ভরা। পুরুষ থেকে এখন মানে মহিলা হয়ে গেছে, মানে ইগুলা কালো কেশ গুলো ঝুলতেছে আর বলতেছে, এদিকে আস, আমাকে নাম ধরে ডাকতেছে। কিন্তু আমি এক ভয়ে মানে চিক দিয়া দৌড়ে চলে গেছি। এবং তারপর কি হয়েছে তা আমার মনে নাই। তারপর আমার নানি যখন আমার চোখে পানি দিল তখন আমার জ্ঞান আসার পর দেখি আমি যে শুয়ে আছি, এবং নানির কাছ থেকে আমি শুনছি যে আমি প্রায় 5-6 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলাম। এটা দেখে আমি খুব ভয় পেয়েছি। ঘটনাটা কয়টার দিকে ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আজানের আগে ভোর রাত, ফজরের আগে। জি জি জি, ওকে, ঠিকই আছে। কারণ ওই সময়টাতে আজানের আগে সময়টাতে এরকম একটা ঝামেলা থাকে। এই সময়গুলোর মধ্যে এরকম আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি যে এই সময়তে এই ঘটনাগুলো, এই টাইমিং গুলোর মধ্যে কিছু আছে রে, আদারওয়াইজ এভাবে হয় না। ওকে জসিম ভাই, এরপর আর কোনো কিছু আছে আপনার? হ্যাঁ, আমার জীবনে আরো একটু আছে। এর পরের ঘটনাটা হচ্ছে আমি ঢাকা থাকতাম, তা ঢাকা থেকে আমি বাড়িতে যাব। আচ্ছা, ঢাকা কোথায় থাকতেন? আমি ঢাকায় এই যে মিরপুরে থাকি। তো এটা কতদিন আগের ঘটনা? 2014 সালের মানে প্রথম পর্যায়ে। আচ্ছা, 2014 জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম দিকটা। তো আমি দেশে যাচ্ছি, লঞ্চে করে আমাদের যেতে হয়। তো আমাদের লঞ্চ যেতে যেতে রাত 3টা 3:30 এরকম সময় লাগে। তো ওই সময় আমি লঞ্চ থেকে নেমে বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। 3টা 3:30টার দিকে লঞ্চ আপনাদের এলাকায় গিয়ে পৌঁছায় রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা। তো আমি ওখান থেকে হেঁটে আমি বাড়ি যাচ্ছি। আমাদের ঘাট থেকে আমাদের বাড়ি 15-20 মিনিট হেঁটে যেতে হয়। হ্যাঁ, তো আমি রাস্তায় হঠাৎ হেঁটে যাচ্ছি, তখন আমাদের বাড়িতে যেতে একটা জঙ্গল বাজে, মানে যেটা বলে বরিশাল অঞ্চলে বাঘ বলে। তো ওই বাঘ বাজে, তো ওখানে দেখি একটা বিলাই মানে কাঁদতেছে, মানে বাচ্চারা যেরকম কাঁদে ঠিক সেরকম কাঁদতেছে। আমি কান্নাটা শুনে খুব ভয় পেয়ে যাই এবং আশেপাশে তাকাতে থাকি যে কি ঘটতেছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। তারপর দিকে হঠাৎ করে একটা সাদা বিলাই আমার সামনে থেকে হেঁটে গেল। তো আমি মনে করছি যে বিড়াল তো এরকম ডাকে, সেরকম আমার ভয় লাগেনি। তো আমি আবার রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখি একটা ছেলে গাছের নিচে বসে কাঁদতেছে, প্রচুর কাঁদতেছে। তো ছেলেটার বয়স 5 বছর 6 বছর এরকম হবে। তো আমি ছেলেটার কাছে গেলাম, গিয়ে বললাম, এই তুমি কে? তাকে যখন তাকিয়েছে আমার পরিচিত মনে হলো যে এটাতে আমার খোকন কাকা ছেলে, নাম রাব্বি। কে রাব্বি, তুই এত রাতে এখানে কি করিস, কাঁদতেছিস কা? চল। আমি মনে করছি যে যেহেতু রাব্বি ওর আব্বু খুব গরিব, রিক্সা চালায়, মনে কি লঞ্চ আসছে, ওর আব্বু রিক্সা চালাতে গেছে, মনে পিছে ওর আব্বুর সাথে চলে আসছে। হ্যাঁ, এটা আমি মনে করছি। তো হাত ধরে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ওর হাতটা যে আমি ধরছি, হাতটা দেখে মনে হচ্ছে যে একজন স্বাভাবিক মানুষের হাত না,
কেন? হাতটা ছিল খুবই ঠান্ডা। আচ্ছা আর এবং মাঝে মাঝে আমি দেখতাম মানে হাতে আমার সাথে ঘষা লাগতো যে কিছু একটা পশম পশম। তো আমি এটা খেয়াল করি না যে ছোট বাচ্চা হয়তো এরকম হতে পারে। তা আমি ওর বাড়ির উঠোনে নিয়ে দিয়ে আসছি। আমি বলছি এখন তুমি যাও, আমি বাড়িতে যাচ্ছি, যাও তুমি ঘুমাও, তোমার আব্বু চলে আসবে। কিন্তু কাঁদতে এসে আমি বলছি না তুমি যাও, ওর বাড়ির উঠোনে রাখা আমি বাড়িতে চলে গেছি। বাড়ির আপনি কাউকে ডাক দেননি বা না, এরকম আশেপাশের কাউকে মানুষ ডাক টের দিইনি। পায়নি? না, কারণ আমি ডাক দিইনি, কারণ আমি ঢাকা থেকে আসছি, আমার ওই সেন্সটা ছিল না যে ডাক দিয়ে ওকে দিয়ে আসবো। কিন্তু ওদের বাড়িটা ছিল এরকম, ওদের দরজা খোলা থাকতো সবসময়, মানে আচ্ছা। ঘর তো ছোট, দরজা সবসময় খোলা থাকতো, ওই উঠানে রাখাছি যে যাও এখন ঘরে যাও। ঘরে ঢুকেছে? হ্যাঁ। ওকে। তো আমি বাসায় চলে আসলাম, আমি আবার এসে ঘুমালাম। সকালবেলা উঠলাম, উঠার পরে এরপর আমি আম্মার বলতেছি, আম্মা কি রান্না করছেন? তো এই যে ভাত রান্না করছি, এগুলা খা আর কি। আর আমি কই লোকজন কই বাড়ি? ওই যে ও বাড়িতে গেছে, ও বাড়ির ওই এর খোকনের ছেলে মারা গেছে তো দুদিন আগে, যে অনুষ্ঠানের মানে আয়োজন করছে, মানে ছেলের নামে খাওয়াবে। আমি কি হট মারা গেছে মানে? আমি তো কালকে রাত্রে ওর বাসায় দিয়ে আসলাম। এখন এই ব্যাপারটা শুই না আমি হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি, কারণ আমি তো ঢাকায় থাকি, জানতাম না যে ও মারা গেছে। তখন পরবর্তীতে বিষয়টা জানলাম, ও যখন ওর মা বাবা মানে কাজ করতেছিল, তখন বলতেছে যে বাবা আমার খিদা লাগছে, আমি ভাত খাবো। তখন মামা বলছে বাবা আমরা গোসল করে আসি, তুই এই জায়গায় বসে খেলা কর, পরে এসে দিব। মানে এটা যাদের মুখ থেকে শুনছি, আমার মার মুখ থেকে বা এলাকার লোকদের মুখ থেকে শুনছি। তো ওই ছেলেটা খেলা করতেছিল, তো খেলার ছলে গামছা মানে ছিল, ঘরের ভিতরে একটা চকি ছিল, চকির সাথে একটা বাট ছিল, বাঁশের সাথে গামছা বেঁধে মানে ওনাকে ফাঁস দিয়া মরে রয়েছে। আইসা দেখো মা বাবা গোসল করে আইসা দেখে বাচ্চাটা মারা মানে গেছে। খেলছিল, কোনো কারণে হয়তো সামহাও গলার মধ্যে এটা প্যাচ লেগে গেছে গামছাটা। কিন্তু আমার এই জায়গা থেকে একটি লাগে যে মারা গেছে সেই ছেলেকে কিভাবে আমি উঠোনে দিয়ে আসলাম, আর ওই ছেলের সাথে আমি কথা বলছি। আমি তো এটাই চিন্তা করে পাই না, এই জিনিসটা প্রায়ই হচ্ছে। হ্যাঁ, এরকম আরো একটা স্টোরি আমরা এরকম শুনছি, আরো বেশ কিছু জায়গায় আমিও শুনছি যে এরকম মৃত মানুষের সাথে দেখা হচ্ছে। কিন্তু আলটিমেটলি মানে সবাই সবসময় বলতেছে যে হ্যাঁ জিন আছে, কিন্তু আত্মায় কিন্তু মানে আত্মাটা কিভাবে মানে কোথা থেকে থাকে, কিভাবে আসে, তারা আসলে কোন জগতের বাসিন্দা, দুই জগতের মাঝখানের একটা জায়গায় তারা আটকে থাকে কেনই বা এভাবে দেখা দেয় হঠাৎ করে, এবং সবার সাথে দেখা দেয়ও না স্পেশাল কিছু মুহূর্তে স্পেশাল কিছু মানুষ। আমার যেটা মনে হচ্ছে যে ওই ছেলের সাথে মানে তেমন আমার দেখা সাক্ষাৎ হতো না, কথা হতো না। মাঝে মধ্যে আমি যখন বাড়িতে যেতাম, ওকে সবাই রাব্বি নাম রাখতো, তো আমি বলছি রাব্বি শব্দের অর্থ তুমি জানো? রাব্বি শব্দের অর্থ তো আল্লাহকে ডাকা হয়, তোমার নামটা তোমার আব্বু আম্মুকে চেঞ্জ করে রাখতে বললো। তো শুধু হাসতো। এই আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনি যে বাড়িতে যাবেন, আপনার বাসার মানুষজন কি জানতো যে আপনি আসতেছেন? না, এই বিষয়টা আমি জানি। আমি কখনো বাড়ি যখন হঠাৎ করে আপনি চলে গেছেন? হঠাৎ করে চলে যাই। ওকে, মানে আসলে কি বলার আছে, আমি ভেবেছিলাম যদি এমন হয়তো বা জানিয়ে গেছে, জানতো হয়তো বা সেক্ষেত্রে ভয় কাজ করছে, একটা হ্যালুসিনেশন টাইপের কিছু। সেটাই, বাট হি ডিডন্ট ইভেন নো। যাই হোক, কিছু বলার নেই, কোনো ব্যাখ্যা নেই, যেখানে কোনো ব্যাখ্যা নেই সেখান থেকে ডরের শুরু। যাই হোক, তো এছাড়া আর কোন এ ধরনের ঘটনা? হ্যাঁ, এই ধরনের একটা ঘটনা আছে মানে। আচ্ছা, আপনার ঘটনায় যাওয়ার আগে একটা ঘটনা একটু রেহান বলি, যে ঘটনা তেমন না, এইটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী থেকে প্রায় অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে, প্রায় 100-200 মাইল দূরে, আমি গ্রামটার নাম ভুলে গেছি। ওখানে ট্রেডিশন তুই শুনলে মানে অবাক হয়ে যাবে, মানে মৃত মানুষের সঙ্গে তাদের কি রকম সম্পর্ক। যখন মারা যায় কবর দেয়া হয়, নির্দিষ্ট একটা দিনে ওই কবর থেকে সবাইকে তোলা হয়, তুলে নতুন জামা কাপড় পরানো হয়। আচ্ছা, তারপরে তাদের সাথে বাসায় একদিন সময় স্পেন্ড করে, তারপরে আবার কবর দেওয়া হয়। মানে আনবিলিভেবল। এটার একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিব, এই ছবিগুলো আমার সংগ্রহে আছে, যে কিভাবে তারা কবর থেকে তুলে পুরা মানে নতুন জামা কাপড় পরিয়ে পুরো গ্রামটাকে প্রদক্ষিণ করায় এই মৃত মানুষটাকে। এটা ইন্দোনেশিয়াতে না? ইন্দোনেশিয়াতে। এবং এটার হচ্ছে ওরা কবরটা দেয় এমন ভাবে, তখন মনে কর কিছু ওই মৃত দেহটার কিছু অংশ অবশিষ্ট থাকে, ওইভাবে ড্যামেজ হয়ে যায় না, এমন ভাবে এরা কবরটা দেয়। তো যখন তুলে দেখা গেছে চুল টুল আছে, সমস্ত কিছু বোঝা যায়। এমনকি ইভেন তোলার পর তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে, জাস্ট মানে লাশটাকে সামনে রেখে। কিভাবে সম্ভব? লাশের গন্ধ? আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো যে কিভাবে এটা কি করে। তুই কখনো জমে থাকা রক্তের গন্ধ পাইছিস মানুষের? না, আমি জমে থাকা রক্তের গন্ধ পাই না, কারণ ভাগ্যক্রমে একবার আমি একটা অ্যাক্সিডেন্ট স্পটের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাও গাড়িটা অ্যাটলিস্ট 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল। ওই 2 থেকে 3 সেকেন্ডে আমি যে ঘ্রাণটা পাইছি,
মানে আমার একবারে মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরে গেছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিরা কিভাবে কোন আতঙ্কের ভিতরে ছিল, এবং প্রতিটা মানে পদক্ষেপে তখন রক্তের চলাচল। এবং আমাদেরকে যারা গল্পগুলো বলে, ইনফ্যাক্ট একজন আমাদেরকে একবার বলেছিল তারা একটা লাশ কেটে মাথা নিয়ে চলে আসে এক তান্ত্রিকের পাল্লায় পড়ে। তো আমি চিন্তা করি তারা এই জিনিসগুলো সহ্য করার মেন্টাল স্টেবিলিটিটা কোথায় পায়, সেটাই। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ হিউম্যান মাইন্ড। ওই ঘটনাটা আমি দেখার পরে মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কিভাবে সম্ভব একটা মানুষ বছরের ওই সময়টাতে তুলে পুরো গ্রামের মধ্যে তখন একটা ফেস্টিভ্যালের মতো হয়, প্রত্যেকটা যাদের বয়স্করা থাকে মারা গেছে বা বাচ্চারা হয়তো কবর দিয়েছে তুলে যা নতুন জামা কাপড় দেয়া, মানে ওই দিন একটা পুরো গ্রাম প্রদক্ষিণ করাচ্ছে। মানে অদ্ভুত, কত দেশে কত অদ্ভুত রকমের জিনিস আছে। আর একটা খুব বেশি অদ্ভুত ব্যাপার আছে, তোর এই কথাটা থেকে মনে পড়লো, মৃত মানুষকে নিয়ে একটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। I'll tell you that later. পরে আপাতত জসিম ভাইয়ের কাছে আবারও যাই, দেখি ওনার। জসিম ভাই আরেকটা গল্পের কথা। জি ভাইয়া বলবো, এটা গল্পটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, বাড়িটার নাম আকুন বাড়ি। কি বাড়ি? আকুন বাড়ি। আচ্ছা। তো ওই বাড়ির একটা ঘটনা বলবো, এটা আমি আমার মা বাবার কাছ থেকে অনেক আগে শুনছি, সেটা বলবো। তো ঘটনাটা হচ্ছে এরকম, এক লোক ছিল, তার নামটা আমার এখন স্মরণে আসছে না, তার এক ছেলে ছিল, মানে ছেলেটার বয়স ছিল 6 বছর কি 7 বছর এরকম। তো ছেলেটার বাবা খালে মাছ ধরতে গেছে, ওই খালটার নামও আমি বলি ভিকাখালী খাল বলে। আচ্ছা, ঠিক আছে, ওই খালে মাছ ধরতে গেছে। ওই খালটা তো এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। আচ্ছা। তো একটা নিগান বাড়ি, মানে নিগামান বাড়ি বলে ওটা, ওই বাড়ির। কি বাড়ি বলে? নিগামান বাড়ি। মানে কি এটা বাড়ির নাম না? আচ্ছা, ও বংশ। হ্যাঁ, তো ওই বাড়ি বলে সবাই, ওই বাড়ির আমি চিনি। তো ওই বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট খাল গেছে, ওই খালের ভিতরে লোকটা মাছ ধরতেছে, এবং মাছ ধরতে ধরতে একটা, যেটা বরিশালের ভাষায় চেলা বলে, বা একটা গর্ত, যেখান থেকে পুকুর বা অন্য কোনো জলাশয় থেকে পানি নেমে আসে, ওইটা। তো ওই জায়গায় তিনি মাছ ধরতেছে এবং দেখতেছি প্রচুর মানে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, সেগুলো সে ধরছে। ধরার পরে মানে বৈশা আছে ওদিকে, ছেলে কি করছে, মুড়ি, মানে বাবা মাছ ধরতে গেছে, মা কি করছে, মুড়ি দিয়ে দিছে, যাও তোমার বাবাকে মুড়ি দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ছেলে করছে কি মুড়ি নিয়ে গেছে, এবং ওইখান থেকে যে মাছগুলো পাইছে ওইগুলো ছেলের কাছে দিয়ে দিয়েছে, তুমি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও। তো ছেলেটা রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে হেঁটে, হঠাৎ করে একটা মহিলা, মানে বৃদ্ধ মহিলা বলতেছে যে খোকা, তুমি মাছগুলো আমাকে দিয়ে যাও, আর এর বদলে তুমি চাল না, তোমার ঘরে তো চাল নেই। কিন্তু ঘটনাটা যে ওদের বাসায় কোনো চাল ছিল না, মানে মাছ বিক্রি করবে তারপর চাল এনে তারপর খাবে। তো ও কি করছে, ওই মাছের বদলে চাল নিয়ে গেছে, আধা কেজি কি 1 কেজির মতন হবে। তো নিয়ে যাওয়ার পর ওর মাকে দিছে, মা এরকম আব্বা তো মাছ দিছে, মাছ প্রতি পয়সা রাইখে দিছে, আর আমাকে এক মহিলা চালগুলা দিছে, আর বসে চালগুলা এক মুঠ করে রান্না করতে, তাহলেই হবে। কয় কি বলিস তুই, মানে একটা বকা দিছে, বকা দিয়ে মার দিছে, যা এই চাল যার কাছ থেকে নিয়ে আসে তার কাছে চাল দিয়ে আস, মাছ নিয়ে আস, যা তুই এগুলো আনছিস কেন। তো ছেলে কাঁদতে আবার সে যাই গেছে, যাওয়ার পরে মহিলাকে আর পাইনি, ওই চাল নিয়ে আসছে। আসার পরে ওই চাল দিয়ে তারা মানে রান্না করছে পর দেখি ওই মানে 1 মুঠে চালের ভাত পাতিল ভরে যেত। আচ্ছা। তো ভরে যেত, তো তখন মহিলা বুঝতে পারছে যে এটা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তো ওই মহিলা রাত্রে স্বপ্নে দেখে যে এই ঘটনা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বংশ মানে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। তো মহিলা ভয়ে কাউকে বলতো না, নিজের স্বামী ছেলেকেও বলে না, কাউকে বলে নাই। কিন্তু হঠাৎ করে একদিন কাকে জানি বলে দিতে পর যে তুমি এটা বলে দিলে তোমারই থাকবো না। পরের দিন রাত্রে তার হাজবেন্ড মারা যায়। কিভাবে মারা যায়? এমনি বিছনায় দেখে, সকালবেলা উঠে দেখে যে মারা গেছে। আচ্ছা। তারপর পর্যায়ক্রমে, মানে ঘটনাটা আমি সংক্ষিপ্ত বলতেছি, পর্যায়ক্রমে ওই বংশে, মানে ওদের ফ্যামিলিতে কোন ছেলে সন্তান বাঁচতো না, মানে যে বিয়ে করতো, মানে ছেলে সন্তান হতো। ওনার ওই ছেলেটা, যেই ছেলেটা চাল এনেছিল, বিয়ে করছিল, বিয়ে করার পরে 2 ছেলে হয়েছে, 2 ছেলে হওয়ার পরে সে মারা গেছে। 2 ছেলেই মারা গেছে? হ্যাঁ, 2 ছেলে না, ওই লোক মারা গেছে, মানে যে বিয়ে করতো সেই মারা যেত। তার পরবর্তীতে ওই 2 ছেলের ভিতরে আবার একজন বিয়ে করছে, বিয়ে করে তার 2 ছেলে এক মেয়ে হয়েছে, তখন সে আবার মারা গেছে। তার পরবর্তী ওই যে স্ত্রী ছিল, মানে ভাইয়ের, সে আবার ওই স্ত্রীকে বিয়ে করছে, বিয়ে করে ওই 2 ছেলে এক মেয়ে ছিল, কিন্তু বিয়ে করার কিছুদিন 5-6 দিন পর আবার মারা গেছে। মাই গুডনেস ম্যান, মানে ছেলে সন্তান ওই পরিবারে মানে বাঁচে না, একটাও ঠিক নেই ছেলে সন্তান। এখন আছে 2জন আছে, বোন আছে, কিন্তু তাদের লাইফে কি ঘটবে সেটা কেউ এখনো বলতে পারে না। নিশ্চয়তা।
হ্যাঁ, ওই অনেক ফ্যামিলিতে চিন্তা এখন কোনো ছেলে নেই? আছে, 2 ছেলে আছে এখনো। আচ্ছা, তারা বিয়ে করেনি? না, কেউ বিয়ে করেনি। মানে তারা এখন ইয়ং বয়স, এখনো বিয়ের। আচ্ছা আচ্ছা, আমার তো মানে এটা খুব মানে কিউরিওসিটি হয়ে গেল রে। মানে ডিড ইউ সি দ্য সিকোয়েন্স? যদি এইখানে ওদের ক্ষেত্রে এটা ঘটে, মানে অলরেডি যা ঘটেছে তাতে আরেকটা কথা পুরো বলি অদ্ভুত ভাইয়া, বিষয়। ওদের বাসাটা এরকম, মানে যতই চারপাশ পরিষ্কার করে উঠে না কেন, কিন্তু ওদের বাসার ভিতরটা না সবসময় অন্ধকার থাকে। বাসার ভিতরে ঢুকলে মানে যারা বাহিরে লোক যায় তাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং ভয়ে মানে ভয় লাগে, এরকম অবস্থা, মানে অন্ধকার ছমছমে একটা গা ছমছমে ব্যাপার। হ্যাঁ। ওকে। কিন্তু ওই বাসাটা ওরা ভেঙে ফেলে এখন মানে দালান তৈরি করছে। এখন আর যাওয়া হয়নি ওদের বাড়িতে, এই জন্য ওখানে অবস্থা। তবে আমরা আপনার সাথে কানেক্টেড থাকবো। ওই 2 জনের খোঁজটা কি হয়, ওই যখন বিয়ে করে তখন কি হয়, আমরা আপনার সাথে কানেক্টেড অবশ্যই জানাবেন অ্যাটলিস্ট, যদি আমরা জানতে চাই যে চাই না এরকম কিছু হোক, অফকোর্স আমরা চাই না, কখনোই চাই না, বাট কিছু যদি এরকম হয় তাহলে এই জিনিসটা নিয়ে আসলে ইনভেস্টিগেশন করার আছে, ঘাটানোর আছে। এটা কি শুধু মানে মানে ওই ধরনের অলৌকিক কোনো কিছু নাকি জিন গঠিত কোনো বিষয় আশয় আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ফ্যামিলিতে কি কখনো কোনো মেয়ে হয়নি? 2টা মেয়ে ছিল। হ্যাঁ, একটা ওই মেয়েগুলো বেঁচে আছে? হ্যাঁ, মেয়েগুলো বেঁচে আছে, তারা সংসার করতেছে। জেনেটিক ফ্যাক্টরটা এখানে কিন্তু বাদ হয়ে গেল, আমি এই জন্যই বললাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এই ঘটনায় যেমন আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, আমি এটা খুব সম্ভবত মানিকগঞ্জের কোন একটা গ্রাম হতে পারে, আমি এই নামগুলো ভুলে যাই, গ্রামের নামগুলো। ওখানে একটা গ্রাম আছে, মনে কর 60% উপরের লোক হচ্ছে মানে যারা জন্মাচ্ছে প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধীদের গ্রামেই হয়ে গেছে এটা। প্রত্যেকটা ফ্যামিলিতে যখনই সন্তান জন্ম নিচ্ছে কোনো না কোনো হয় বিকলাঙ্গ হচ্ছে, না নিউক্লিয়ার রিঅ্যাকশন না, যেমন হিরোশিমা নাগাসাকিতে কিন্তু এখনো বিকলাঙ্গ মানুষ। কিন্তু ওখানের একটা ঝামেলা হচ্ছে কি, সবাই ভাবছিল গ্রামটা অপয়া। এই পরে মানে ওই গ্রামের পানিটা টেস্ট করে দেখা গেছে যে ওই পানিতে খুব প্রচুর পরিমাণে উচ্চ মাত্রায় আয়রন রয়েছে এবং আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। দ্যাটস ওয়াই এরকম হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে ঝাড়ফুঁক কত কিছু যে ওখানে হয়েছে, মানে কুসংস্কার আচ্ছন্ন হলে যা হয় আর কি। তো এই ধরনের ব্যাপারগুলো তো ঘটেই। তো এছাড়া জসিম ভাই আর কোন রকম? হ্যাঁ, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, সেটা আমি বলবো। একটু শুনি আপনার ঘটনা। ঘটনাটা হয়েছে আমার পরিবারের সাথে, মানে আমার একটা দ্বন্দ্ব হয়, মানে আমার মা বাবার সাথে আপনার ঝগড়া হয়েছে কোনো কিছু? ওকে। তো দ্বন্দ্ব হওয়ার পরে আমি রাগ করে আমার বোনের বাড়িতে চলে যাই। আর এটাও কি আপনাদের গ্রামেই? হ্যাঁ, আমাদের গ্রামে। আমি বলে রাখি যে আমাদের বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 3 মিনিটের পথ, মানে পাশেই বলতে গেলে। তো আমি বোনের বাড়িতে ওই জায়গায় থাইকা পড়তেছি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, ওই অবস্থায় তো পড়তেছি। তো একসময় আমার বোনেরা আমাদের বাড়িতে বেড়াতে গেছে, আমি রাগ করে যাইনি যে আমি বাড়িতে যাব না। আমার বোন কি করলো, তাদের বাড়িতে আমাকে একাই রেখে গেল। কিন্তু বাড়িতে আরো ঘর ছিল, মানে বিশাল বাড়ি, গাজী বাড়ি নাম বলে। ওটাকে আরো 4-5টা ঘর আছে। তো আমার বোনের ঘরটা এরকম ছিল, এক পাশে আমার বোন থাকতো আর এক পাশে আমার বোনের মানে যে বলে যা, তারা থাকতো। তো তারাও বেড়াতে গেছে, তো বাসার ভিতরে শুধু আমি একা। আচ্ছা, হ্যাঁ। তো রাত্রে ওই বাড়িতে একটা ছেলে আছে, আমি সেটা বলে রাখি, নাম স্বপন। সে মারা গেছে, তার কাহিনীটাই বলবো। তো ওর সাথে আমার খুবই সম্পর্ক ছিল, মানে বোনের বাড়ি যাওয়ার পরে ওর সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম, টিয়ার ছাও বা শালিকের ছাও এগুলো খুঁজতাম, লিচু চুরি করে খেতাম। ওই বাড়িতে একটা পুকুর ছিল, মানে ছোট ডোবা বলে, ওইটাই মানে ডাল জাপটা ফালানো ছিল, মানে কেউ ওটায় নামতো না। আমি দেখতাম যে প্রতিদিন প্রচুর মাছ মানে ঘাউ মারে। ওইটা দেখার পর আমি ওরে বলছি, চল আমরা দুজন গিয়ে ওইটা সিঁচা মাছ ধরি। ঠিক আছে চল। তো একদিন কি করলাম, আমরা ওইটা সিঁচা মাছ ধরলাম, অনেকগুলা মাছ পেয়েছি। তো মাছগুলো কি করছি, আমরা বাড়ির যে কয়টা ঘর সবাই ভাগ করে দিয়ে দিছি। দেওয়ার পরে আমরা যার বাসায় আসছি, গোসল টোসল করে বাসায় আসছি। বিকেল ওর সাথে কথা হচ্ছে, ও কি করছে, ওর খালা বাড়ি বেড়াতে গেছে, ওই একই গ্রামে একটু পাশের বাড়ি বেড়াতে গেছে। তো আমি একা রয়ে গেলাম। আমার বোনেরা তো ওই বাড়িতে মাছ আমার বোনের বাড়ি পাঠিয়ে দিছি, মানে আমাদের বাড়ি দেওয়ার পরে আমি রাত্রে ঘুমিয়েছি। মানে ওই ঘরে ছিলাম আমি আর ওই বেয়াই, মানে আমার বোনের বড় ভাসুর, দুজন ঘুমাইতেছি। হঠাৎ করে কে জানি ফোন দিছে, আমার ওই বেয়াই উঠে চলে গেছে। আমি বুঝতে পারি না, আমি ঘুমিয়েছিলাম। তো আমার ওই সময় আমার একটু বাহিরে যাওয়ার জন্য মানে চাপ আসে, তো আমি বাহিরে চলে যাই। তা আমার এইটা বলে রাখি যে আমাদের বোনের বাসা থেকে বাথরুমটা ছিল একটু দূরে, মানে দূরে কি একটা খাল ছিল, ওই খালের পাড়ে ছিল। কিন্তু বাথরুম যেতে একটা বাঁশ বাগান ক্রস করতে হতো, মানে বাঁশের ঝাড় বলে, বাগান না ঝাড়। তো আমি পিছনের লাইট জ্বালিয়ে বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে বসছি, বসার পরে দেখতেছি
বাঁশের বাগানে মানে শোষো শব্দ আসতেছে, বাতাসের মতো। হ্যাঁ, বাতাসের মতন। আমি কিন্তু ওই সময়টা কিন্তু কোথা থেকে আর বাতাস দেখতেছি না, শুধু ওই বাঁশ বাগানের বাঁশগুলো মানে ঝাঁঝা করে লড়তেছে। আমি খুব ভয় পেয়ে যাই এবং ওই বাথরুমের ফাঁক দিয়ে দেখতে থাকি কি ঘটে, এবং আমার সমস্ত শরীর মানে ভয়ে কাঁপতে থাকে, কারণ এর আগে অনেকগুলো আমার সাথে ঘটছে, সেই ভয় যে এটা আবার কি ঘটতে চলেছে। তো দেখলাম সাদা কাপড় গুলা মানে একটা বিশাল আকারে মানে অনেক লম্বা, ওই বাঁশির মাথা থেকে নিচ পর্যন্ত একবার পরে আবার উঠে যায়, একবার পরে আবার উঠে যায়। কি পরে উঠে যায়? সাদা কাপড়, একটা সাদা কাপড়, মানে কাপড় পরে আর উঠে। হ্যাঁ, যে থান কাপড়ে যে থাকে না, ছাড়ি দিলে ঝরঝর করে পড়ে যায় আবার উঠে যায়, এরকম অবস্থা। তো আমি ওইটা ভয় পাই। আমি কোনো মানুষ বা কোনো কিছু না, দেখতে পাই না। তখন তো রাত, অনেক রাত। আচ্ছা, তো আমি সামনে দিয়ে না যেয়ে পিছনে দিয়ে না যেয়ে আমি ভুঁইটা সামনে দিয়ে গেছি, বাসার সামনে দিয়ে জানলা দিয়ে আমি ভিতরে ঘরে ঢুকছি। ভয়ে আমি কাউরে তুলিও না, কিন্তু বাসায় কেউ নেই। তো আমি যে বিছনায় যখন ঘুমাতে যাব তখন এসে দরজায় টক টক শব্দ হয়। আমি বলি কে? আমি স্বপন। আমারে ডাকতেছে যে কাকা, আমার কাকা কইয়া ডাকে, কাকা আমি স্বপন, আমি ঘুমাবো, আমাদের বাসায় কেউ নেই। আমি আচ্ছা ঠিক আছে। তা আমি এবার খুইলা ওর ভিতরে নিছি। আমি কই গেছে? ওই সবাই আমার খালা বাড়ি গেছে, বাড়ির সবাই। আমি কেন, কি জানি হয়েছে? আচ্ছা ঠিক আছে চলো ঘুমাই। দুজনে আমরা ঘুমিয়ে রয়েছি, এবং সকালবেলা যেটা ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে নাই, আমি একাই শোয়া। এবং যে ঘটনাটা শুনছি সে ঘটনাটা হচ্ছে এইরকম, স্বপন রাত্রে সাপের কামড়ে মারা গেছে। মানে কি ওই দিন রাত্রি মারা গেছে। সবাই ওজা আনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, আর ওর দাদাই ছিল ওঝা, কিন্তু ওর দাদা বিষ নামাতে পারেনি। লেবুখালী নামে একটা স্থান আছে, ওই লেবুখালী থেকে এক ওঝাকে নিয়ে আসে সকালে। সে কিন্তু ওঝা বলে যে মারা গেছে, কিন্তু স্বপন রাত্রি মারা গেছে। যে স্বপন রাত্রে মারা যায় সেই স্বপন কিভাবে আমার পাশে শুইল, সেইটা হচ্ছে মানে আমার কাছে একটা প্রশ্ন যে আমি কার কাছে শুইলাম। এমন কি হতে পারে না, মানে যখন সে আসছে আপনার কাছে হয়তো উঠে বাইরে গেছে, ওই সময় এই ধরনের অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সাপের কামড় খেয়েছে? আগেই তো হয়েছে ঘটনা। সন্ধ্যার সময় ও বাড়িতে গেছে, ওখানে নাকি গান বাজনা করছে, ওর আবার কণ্ঠ ভালো তো, একটা বল পিটিয়ে গান বাজনা করছে। আর ওই জায়গায় যে জায়গায় গান বাজনা করছে ওই বাড়িটা আমি একটু বলি, ওই বাড়িটা ছিল হিন্দুদের, ওটা কালীবেরি বলে। তো ওই জায়গায় ওর খালারা বাড়ি তৈরি করছে, তো ওই জায়গায় খালা থাকতো। আমি বলতে চাচ্ছি যে সাপে কামড় তাকে দিয়েছিল কয়টার দিকে? রাত 12টার দিকে। আচ্ছা, আর ও আপনার সাথে ঘুমাতে এসেছিল কয়টার দিকে? ওই রাত্রে মানে আমার তাই ঘুমাতে আসছিল আজানের আগে, মানে ভোরের আগে, মানে ভোরের দিক, মানে 12টার দিকে তাকে কামড় দিয়েছে, তার সাথে ঘুমাতে আসছে শেষ রাতের দিকে। কিন্তু ওই ঘটনা শোনার পরে আমি খুবই করি যে আমার সাথে এগুলো কেন ঘটে। আর বেশি ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ মারা যায়, সেই যার সাথে আমার ক্লোজ থাকে তারাই আমার কাছে আসে দেখা করে যায়। এমনকি একটা ছোট করে ঘটনা বলি, আমার নানির সাথে এরকম একটা ঘটনা ঘটছে যে আমার নানি মারা গেছে, আমি কলেজে যাচ্ছি সকালবেলা, সেই কলেজে যাওয়ার পথে নানির সাথে দেখা, নানি বলতেছে আয় বাসায় তোর জন্য মাছ ভেজে রেখেছি, ভাত খেয়ে যা। কিন্তু আমি কলেজ থেকে আইসা মারে বলতেছি, এখন দেখি কি বাড়িতে মিলাদ হচ্ছে। আমার তখন স্মরণ আসছে আমার নানি তো মারা গেছে, তার নামে তো আজকে তো খাওয়া হচ্ছে। কিন্তু আমি ওই সময় আমার খেয়াল ছিল না যে আমার নানি মারা গেছে, কিন্তু তার সাথে আমি দেখা করে গেছি। মানে তাও আবার কলেজে আমরা আরো একজন পাইলাম জসিম ভাইকে, কানেক্টেড। কিন্তু কিছু মানুষ থাকে বুঝছেন জসিম ভাই, যাদের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল থাকে যে এপার এবং ওই পারের মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে তারা মাঝে মাঝে। আরেকটা কথা বলি রেহান ভাইয়া, যে ওই নানির সাথে কারো সাথে দেখা হয়নি, শুধু আমার সাথে এবং আমার মার সাথে দেখা হয়েছে। স্বপ্নে দেখছি যেটা, আমি দেখতেছি যে আমার নানি দাঁড়িয়েছে একটা কলস নিয়ে, বলতেছে এদিকে আস আমার একটু পানি তুইলা দে, এবং বলতেছে যে আমার খুব খিদা লাগছে তো আমার কিছু খাবার আইনা দে। কিন্তু ওই রাত্রি আমার মাও স্বপ্ন ওইটা দেখছে, ওইটা আমি সকালবেলা বলছি আমার আম্মার কাছে, আমার আম্মা বলছে আমি তো এটা দেখছি। তো ওই দিনই আম্মা কি করে ভিক্ষুক ডাইকা না খাবার খাইয়ে দেয়। এবং পরবর্তীতে আমি আরো একবার আমার নানিকে স্বপ্নে দেখে আমার আম্মুকে সেটা ফোনে বলি, আম্মু বলছে ঠিক আছে আমি আবার ভিক্ষুক খাওয়াবো। কিন্তু একদিক দিয়ে আপনি লাকি যে আপনি দেখতে পাচ্ছেন মৃত মানুষদের। আমরা 3টা ঘটনা শুনলাম যে উনি দেখেছে। লাকি বলতেছিস না, একদিক থেকে তো লাকি, তার কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ক্ষতি হয়নি, এটা হয়নি, এমন হতে পারতো আমি নিজের কোনো মানে ডেফিনেটলি এইটা কেউ দেখতে চাইবে না। আমার কথা হচ্ছে এতটুকু আমি জানি যে সেটা জিন হোক, আত্মা হোক, মানুষ হোক, প্রকৃতির আন্ডারেই তো, প্রকৃতির একটি অংশই তো, তাই না? এবং প্রকৃতি এখন পর্যন্ত আমার দেখা মতে বিনা লজিকে বা বিনা পারপাসে কোনো কাজ করে না। তাহলে তার সাথে প্রত্যেকটা জিনিস লজিক্যাল এবং মাপা, তাহলে তার সাথে যে দেখা হচ্ছে এটার মোটিভটা কি?
আমরা কেন দেখছি না, এটার মোটিভটা কি? তার মানে আমি যদি এতটুকু ধরি যে আজকে হোক কালকে হোক তাকে কোনো একটা মেসেজ ওই পার থেকে এই পারে আনতে হবে, সেই মেসেজটা না বোঝানো পর্যন্ত কিন্তু তার সাথে এটা থাকবে হয়তো বা সেটা এবং ঘটতে মেসেজটা থাকবে। যদি সে বুঝতে দেরি করে সেই ক্ষেত্রে তার কি হবে? তারা কি তাকে অ্যাটাক হ্যাঁ। করবে? কিন্তু ঘটনা হচ্ছে আমরা যতবারই তাকে দেখেছি কোনো ধরনের কোনো কিছু তাকে বলা হয়নি, বলা হয়নি। হয়তোবা নেক্সট টাইম এটা হতেও পারে। হতে পারে। সো জসিম ভাইয়ের সাথে আমাদের কানেক্টেড থাকতেই হবে। থাকতেই আমরা হবে। চাই যে এরকম কোনো ঘটনা যদি অবশ্যই ঘটে, আপনার মানে না ঘটুক সেটাই চাই, যদি ঘটে আমরা সেটাও জানতে চাই। আর ঘটনাগুলো ঘটে যখন আমি বাড়িতে যাই, মানে এখন যে আমি ঢাকায় থাকি এরকম কিছু দেখি না, ঢাকা বসে স্বপ্নেও নানিকে দেখি না, কিন্তু বাড়িতে যখন যাই তখন কিছু না কিছু ঘটে আমার সাথে। আচ্ছা, আর আরেকটা ঘটনা বলতে চাই, সেটা আমি ছিলাম সাথে, কিন্তু আমার সাথে ঘটেনি, আমার সাথে যে ছিল তার সাথে ঘটছে। তো ও হচ্ছে মেয়ে, মানে আমি আমার খালাবাড়ি বেড়াতে যাব, তখন ওর খালাবাড়ি আমার খালাবাড়ি পাশাপাশি। আচ্ছা, মানে ও আমার রাবিদে মানে ভাস্তি হয়, মানে পাশের বাড়ি ভাস্তি হয়। ওর নাম হচ্ছে পুতুল। তো পুতুলের আম্মা বলতেছে তুই তো যাবি বেড়াতে, এলাকাটার নাম হচ্ছে ঝাটিবুনিয়া, আর ও যাবে কলাগাছিয়া নামক স্থানে। তো কলাগাছিয়া দিয়ে ঝাটিবুনিয়া যেতে হয়। তো তুই যাওয়ার পথে তুই ওকে ওর নানা বাড়ি রাইখা যাস। আমি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই। আমি কি করছি, যাওয়ার পথে ওর নানা বাড়ি আমি রাইখা গেছি, আমি আমার খালা বাড়ি চলে গেছি। আমার খালা বাড়ির বেড়ানোর পথে আবার বলছে যে ওরে নিয়ে আসবা, তো আমি নিয়ে আসবো। তো এই সময় নানি বাড়ি গেছি, গিয়ে ওর সাথে করে নিয়ে আসছি। তো আমাদের বাড়ি আসতে আসতে মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে আজান দেয়নি, দিবে দিবে এরকম অবস্থা। তো আমরা একটা রাস্তা দিয়ে আসতেছি, রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু দুপাশে কলা গাছ। তো ওকে নিয়ে আমি আসতেছি, আমি বলতেছে কাকা আমার খুব ডর করতেছে। আমি কি কিসের ডর? কয়ে যে সন্ধ্যা হয়ে যাইতেছে। আমি কি ডর কিসের, আমি ডরাইনি কিছু, তুই আমার সাথে আসতো। হঠাৎ করে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেছে, সাদা বিড়াল। আচ্ছা, আমি বলি কি ভয় পাস না, রাস্তাঘাটে এরকম বিড়াল থাকে, ইঁদুর দৌড়াদৌড়ি করে, তুই ভয় পাস না। আমি ওরে নিয়ে আসতেছি, কিন্তু ওই সময় ও আগে যে মুভমেন্টটা ছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। ও মাথায় কাপড় দিত না, ছোট্ট মেয়ে, মানে 8-9 বছর বয়স। ওই সময় দেখি মাথায় কাপড় দিছে, সুন্দরভাবে মানে চারপাশে ওন্না পেঁচিয়েছে, এবং বলে যে কাকা আপনি আগে হাঁটেন, আমি আপনার পিছে পিছে আসতেছি। ঠিক আছে আসো। হঠাৎ করে আয়োজন দিছে পর এখন বলে কাকা আমি নামাজ পড়বো। আমি কি এই রাস্তায় কোথায় নামাজ পড়বি, বাড়িতে যেতে তো এখন আধা ঘন্টার পথ, বাড়িতে কি বলবো? কয় না আমি নামাজ পড়বো। আমি কই না নামাজ পড়তে পারবি না, রাস্তায় কোথায় পড়বি, মানুষের লোকে দেখলে হাসাহাসি করবে, রাস্তায় বলে মেয়েরা নামাজ পড়ে। কয় না আমি নামাজ পড়বো। আমি কই ঠিক আছে তাই পড়। তো রাস্তায় দাঁড়াইয়া মানে যেটা কি নামাজ বলে আমি জানি না, মানে উজু ছাড়া দেখি মাটির হাত তায়াম্মুম করে, হ্যাঁ ওইটা করে নামাজ পড়তেছে। নামাজ পড়া হয়ে গেছে, আমি বলছি ঠিক আছে তুই শুধু ফরজ নামাজটা পড়, সুন্নত পড়িস না। তো ফরজ নামাজটা পড়ছে, পরে নিয়ে আমি বাসায়। কয়টার সময় ঘটনাটা ঘটছে? সন্ধ্যায়, মাগরিবের নামাজ পড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি হাঁটতে মানে আমাদের রাস্তাটা হচ্ছে নদী, পায়রা নদীর নাম শুনছেন, ওই পায়রা নদীর পাড় দিয়ে আমরা হাঁটতেছি। আচ্ছা, হাঁটতে আমরা বাড়িতে আসছি। আর বাড়িতে আসার পরে মানে আমরা যে জায়গাটা দিয়ে আসছি, ওই রাস্তা থেকে আমাদের বাড়িতে মাঝখানে বিশাল একটা ক্ষেত, মানে ক্ষেত কি বরিশালে ওটা বলে কোলা, ও কোলা পেরিয়ে আমরা আসছি। কোলার পাশে ছিল একটা দিঘি। আচ্ছা, ওই দিঘিতে ছিল শুধু 2টা তাল গাছ, আর কিচ্ছু ছিল না, আর একটা পুকুর ছিল। তো ওই পাশ দিয়ে আসছি, কিন্তু ওই সময় দেখছি যে ওই সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ করে তাল গাছের মাথায় আগুনের গোলা উঠে গেছে। আচ্ছা, আমি দেখে ভয় পেয়ে যাই, ও ভয় পায় না। ও কয় কাকা দেখছেন? আমি কি কয় ওই আমি দেখেও আবার না দেখার বান করছি। আমি কি না ও ভয় পাবে, এই জন্য আরে বলছি না ও কিছু না, চল আমরা দূরে মানে তাড়াতাড়ি হেঁটে বাড়িতে আসছি। পরের দিন সকালবেলা উঠা শুনতেছে যে বাড়ির পুতুল আবল তাবল বলতেছে, মানে পিছনে কে কি করছে সব সেগুলো বলে দিচ্ছে। কিরকম কিরকম? মানে পিছনে কে কুকর্ম কাজ করছে, মানে খারাপ কাজগুলো করছে। ও আচ্ছা আচ্ছা, মানে সে আছে মানুষের খারাপ দিকগুলো এখন তাকালেই বুঝতে পারছে। কেউ আসলে কেউ একটা লোক গেছে ঘুম থেকে উঠে বলছে এই তুই আমার সামনে আসবি না, তুই অপবিত্র, যা গোসল করে আস, উজু করে আস, আমার সামনে আসবি না। আর শুধু হাসে। আমি কালকে ওকে নিয়ে আসলাম আমি, আর রাত্রির ভিতরে এতটা সেন্স কিভাবে? তখন আমি গেছি, এই তুই আসছিস কা, আমার তুই করে বলে, আমার কাকা ডাকি, সে যে বলে তুই আসছিস কা, তুই আমার সাথে ছিলি, তুই আমার কালকে নামাজ পড়তে দিস না, যা এখান থেকে যা। হঠাৎ করে একটা পুতো বলে, যেটা বরিশালের ভাষায় যে পাটার ওইটা মানে ফিক দিছে, মানে আমার গায়ে থেকে ফিক দিছে, আমি সরে গেছি, আমার গায়ে পড়ে না। তোর মা বাবা কেউ ধারে যাইতে পারে না, যে যায় তাকে ঝাঁটা দিয়ে বাড়ি দেয়, আর একা একা হাসে, ঘর ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার করে, এই আর নোংরা যে জামা কাপড় গুলো আছে সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে। তো এলাকার মানুষ সবাই জড়ো হয়েছে সকালবেলা, যে কি হয়েছে।
যেই যায় তার পিছনে কথা বলে দেয়, খারাপ কথাগুলো বলে দেয়। আমি একটা কথা বলে রেখি, ওদের গাছে প্রচুর জাম্বুর হতো, তা আমি এক রাতে ওদের জাম্বুর চুরি করে খেয়েছিলাম। এবং দুষ্টমি করে, যেহেতু ওরা মা আমার ভাবি, তাই দুষ্টমি করে আমি একটা চিঠি লিখে রেখেছিলাম যে তোদের জাম্বুর আমি খেয়ে নিছি, 5 টাকার দাম দিয়ে গেলাম। সেই ঘটনা মানে রহস্য করতে পারে না, উদ্ঘাটন করতে পারে না, এলাকা বিচার পর্যন্ত বসে হয়েছে যে কে খাইয়ে টাকা রেখে গেছে, চিঠি রেখেছে, কিন্তু সেই ঘটনা বইলে দিছে। আচ্ছা, যে তুই আমাদের জাম্বুরে চুরি করে খাইছিলি, চিঠি লিখে দিয়ে গেছিস। এটা আপনি কারোর সাথে বলেন উনি কখনো? না, এটা আমি কারোর সাথে এটা তো মানে ঘটনাটা শুনে তো বোঝা যাচ্ছে যেটা নিয়ে বিচার হয়ে গেছে সেটা বলে নিশ্চয়ই উনি ওনার ঝামেলা বাড়াবে না। হ্যাঁ, কিন্তু কেউ আমাকে সন্দেহ করে না যে এটা আমি তুই কি জানিস যেটা পসিবল থট রিডিং। এন্ড দ্য থিং ইজ, ওনার এই অংশটা শোনার পরে আমি বুঝলাম যে দ্যাট গার্ল, হোয়াট এভার হ্যাপেন টু হার, দ্যাট গার্ল ইজ আ টোটাল কেস অফ স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া হচ্ছে মানসিক রোগের একটা ধরন। স্কিজোফ্রেনিয়ার আন্ডারে অনেক রকম রোগ পড়ে। তো ওই রোগের একটা পর্যায়ে মানুষের ব্রেইন লেভেল এমন জায়গায় চলে যায় যেটা মানুষের শরীরের পক্ষে ধারণ করা সম্ভব হয় না। তখন সে উদ্ভট কিছু আচরণ করে, কিন্তু তাদের মানসিক শক্তি এত বেশি বেড়ে যায় তারা ফ্রিকোয়েন্সি ধরতে পারে এবং টেলিপ্যাথি তাদের পক্ষে পসিবল হয়ে যায়। হঠাৎ করে তোর দিকে তাকায় তোর ডাকনাম বলে দিতে পারবে যে বাসায় তোর আম্মা তোকে কি নামে ডাকে। এই ধরনের ঘটনা ঘটছে। এগুলা মানে মানুষের ব্রেইন আসলে এত পাওয়ারফুল, আমরা অনেক কিছু জানি না, ওই কারণে আমরা বুঝি না। মানুষের কিন্তু ক্ষমতা আছে আসলে দূর থেকে জিনিস নাড়িয়ে দেওয়ার, তাকিয়ে। এবং স্কিজোফ্রেনিক রোগীরা এটা করে। তাদের যখন খুব বেশি মানে হয় তখন তারা অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হয়ে যাওয়ার এক পর্যায়ে যখন তারা ঘুমিয়ে পড়ে, ওই ঘুমের মধ্যে তাদের আশেপাশে ছোট ছোট, ফর এক্সাম্পল লুডু খেলি আমরা, লুডুর যে গুটিগুলো থাকে খুব চিকন পাতলা, এই ধরনের জিনিসগুলো নাড়াচাড়া করতে পারে। এবং এগুলো তখন মানুষের মনে হয় ভৌতিক, বাট এটাও এক ধরনের হ্যালুসিনেশন, যেটা কিনা বাইরে পর্যন্ত চলে আসে। পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। তারপরে ফকির, যেটা বলে ফকির ডাকা হয়, এবং 2জন ফকির আনা হয় কারি। একজন আনা হয় কারি নামে সবাই চিনে, আর একজন আনা হয় ফকির। ওই ফকির ছিল মানে আমার যে বড় ভাই শ্বশুর, মানে এলাকায় সবাই মুসলিম রারি নামে চিনে, নাম করা ফকির, এবং উনি অনেক কাজ সফল করে, মানে সবাই ওনাকে চিনে এরকম। তো 2জনাকে আনা হয়েছে, তো 2জনই মিলা বলছে যে একে জিনি ধরছে, বদ জিনি ধরেছে, তো ওই জিন ছাড়াতে হবে। তো একদিন রাত ঠিক করলো যে এই রাতে ছাড়াবে, তাই সবাইকে বলছে যে ওদের ঘরে আমিও যাই দেখার জন্য যে কিভাবে জিন ছাড়ায়। আমি দেখিনি কখনো, সেটা দেখতে গেছিলাম। তো লাইট লুইট সব অফ করে ওকে একটা বিছানায় বসানো হয়, যেটা জায়নামাজ বলে, জায়নামাজে বসানো হয়। সামনে মানে কিছু পোড়ামরিচ, হলুদ এগুলো রাখা হয়, একটা ঝাঁটা নেওয়া হয়, নেওয়ার পরে অনেক গান বাজনা হয়, মানে জিন ডাকতে নাকি গান বাজনা লাগে, মানে একটা সুর তাল লাগে। তো সবাই মিলা মানে গান বাজনা করতেছে, আসর বসাছে। তো এক পর্যায়ে বলছে যে জিন আসবে, তোমরা সবাই সাবধান, কেউ বাহিরে নামবা না, কেউ বাহিরে উকি দিবা না। আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে ও মানে চিক দিয়ে উঠলো, পুতুল চিক দিয়ে উঠলো, আর টিনের উপর একটা আওয়াজ হলো ঝপ করে। তখন ফকির এবার নির্দেশ করতেছে যে জিন কিন্তু আসছে, তোমরা কেউ কথা বলবো না, চুপচাপ থাকো। তখন পুতুলকে জিজ্ঞাসা করতেছে যে তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি? এগুলো কি আপনার সামনে ঘটছে? হ্যাঁ, আমি ওই বাসাইতে ছিলাম, দেখতেছি যে যেহেতু আমি ছিলাম ওর সাথে, কোথায় বইলে আসলো জিনটা, এই জন্য আমি এটা জানার জন্য গেছিলাম। তো বললো যে আমি ওই যে কলাগাছিয়া রাস্তা থেকে সাথে নিছি। কেন নিছিস? কারো ভালো লাগছে। ওর সাথে কি করবি? আমি ওর সাথে থাকবো, আমি যাব না। তুই আসলি মাত্র 3-4 দিন, আবার এর জন্য বাসনা হয়ে গেল? হ্যাঁ, ওর ভালো লাগছে, বাসনা হয়েছে, আমি ওকে ছেড়ে যাবো না। তোরে যেতে হবে, বল তুই কি চাস? আমি তো কিছু চাই না, আমি ওকে ছাড়া যাবো না। তারপর অনেক করছে, মানে বকা জকা দিছে, গালি দিছে। দেওয়ার পরে এক পর্যায়ে বলছে হ্যাঁ যেতে রাজি হয়েছে, যে আমি যাব, আমার নামে একটা হাঁস দিতে হবে। আচ্ছা, একটা হাঁস দিতে হবে, একদমে কিনা হাঁসটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, হাঁসটা দেবো, তাহলে তুই কি প্রমাণ রেখে যাবি যে তুই এখান থেকে যে যাবি? একটা তো প্রমাণ চাই। আচ্ছা ঠিক আছে, বাড়ির উঠানে যে একটা বেল গাছ আছে, ওই বেল গাছের একটা ডাল আমি ভেঙে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে একটা শব্দ হলো, বাতাস এসলো, ও চলে গেছে, আর ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে ও শীতে কাঁপতেছে, আমি দেখতেছি শীতে কাঁপতেছে থরথর করে, আর বলতেছে যে আমাকে খাতা দাও, কম্বল দাও। কিন্তু ওই সময়টা ছিল গরম, কিন্তু শীতে প্রচুর কাঁপতেছে। তো সবাই ওকে খাতা চাপিয়ে ওকে শুয়ে রাখছে। শুয়ে রাখার পরে ফকির চলে গেছে, আর তাবিজ দিয়ে গেছে, এবং বলছে ওরা সাবধানে রাখতে। এই সকালবেলা, তারপরের দিন সকালবেলা থেকে সুস্থ হয়ে গেছে। আর আমি পরবর্তী ওদের জিজ্ঞেস করছিলাম ওকে যে তুই যে আমার বকা দিলি, তোদের জাম্বুরা যে আমি চুরি করে খেলি, সেটা তুই কিভাবে জানলি? আমি তো জানি না, আমি এসব কি বলছি তা বলতে পারি না।
ওকে এই ঘটনাটা ওকে, মানে এখানে যে উনি জিন্না মারার ঘটনাটা বলেছিল, এই ঘটনাটা আমি আরো এক ডরে বলেছি একটা এপিসোডে, যে কিভাবে জিন্না মানা হয়। আমিও একটা ঘটনায় ছিলাম সামনে, তো কম বেশি সব জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাই হোক, তো জসিম ভাই, এটাই ছিল মোটামুটি আজকে আপনার কাছ থেকে আমাদের জানা গল্পগুলো। ভালো থাকবেন জসিম ভাই, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। জি। ওকে রেহান, চল, আরো একজন আছে, আমরা তার ঘটনাতে চাই, একটু পরিচয়টা তার কাছেই জানি। কি নাম, কোথা থেকে এসেছেন আপনি এবং কি করেন একটু জানি। জি ভাইয়া, আমার নাম রুবেল মন্ডল, আমি ঢাকা নবাবগঞ্জে ভাঙ্গাবিটা গ্রাম থেকে এসেছি। ভাঙাভিটা থেকে এসেছেন, আপনি কি করেন? জি ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্ট? ও, আমরা তো এক্ষেত্রে আমরা খুব অপেক্ষায় আছি মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে একটা এপিসোড করার, যদিও আজকে একা পেয়েছি আপনাকে, কিন্তু ভবিষ্যতে এরকম একটা ইচ্ছা আমাদের আছে। আচ্ছা রুবেল ভাই, আপনার সাথে আমার মানে ফেসবুকে আপনি আমার ফ্যান পেজে আরজে সুমন যেটা আছে সেখানে আপনি নক করেছিলেন। একটু এই ফাঁকে একটু বলে দিই যে অনেকে ফোন করছেন, ফোন করে অবশ্যই আপনার নাম্বারটা বলতে হবে, ফোন নাম্বার, এবং সেটাতে যদি না বলা থাকে ফোন নাম্বার তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। এবং আরো একটা ওয়ে হিসেবে রয়েছে, আপনি আমার ফেসবুক ফ্যান পেজ আরজে সুমন নামে পাবেন, সেখানে চলে আসতে পারেন। সেখানে এসেও যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনার স্টোরির সামারিটা আমাকে বলতে চান, বলতে পারেন, সেখান থেকেও আমরা চেষ্টা করব। যেমন রুবেল ভাই আজকে ফেসবুক থেকে চলে এসছে আজকের জার্নিতে। তো রুবেল ভাই, আমরা আর কথা না বাড়িয়ে স্টোরিতে ঢুকে চাই যে আপনার ফার্স্ট কি ঘটনা ছিল। জি ভাইয়া, আমার যে প্রথম ঘটনা ঘটে ওটা আমার নিজের সাথে ঘটা। এটা ঢাকা নবাবগঞ্জের আমার গ্রাম ভাঙ্গাবিটাই। কতদিন আগের ঘটনা এটা? এটা 2013 সালের ঘটনা। তখন আমি এসএসসি পরীক্ষা শেষ দিয়ে তো ফ্রি জীবনযাপন করছিলাম। তো বন্ধুরা মিলে ডিসিশন নিয়ে আমরা একটা অনুষ্ঠানে যাব। তখন আমরা অনুষ্ঠানের জন্য রওনা হই এবং অনুষ্ঠান শেষ করতে। অনুষ্ঠানটা কোথায় করেন? অনুষ্ঠানটা হয় আমাদের গ্রামেরই, মানে প্রান্তে। আমাদের বাসা থেকে 10 থেকে 12 মিনিট সময় লাগে যেতে। তো অনুষ্ঠান শেষ হতে প্রায় 3টা বেজে যায়। তো বন্ধুরা ঝাড় ঝাড় মতো বাসায় চলে যায়। তখন আমি একা হয়ে যাই। আমার বাসায় যেতে যেতে একটু বাসাটা দূরে, তো বাসায় যাচ্ছি। বাসার যেতে আমাকে 2টা রাস্তা ব্যবহার করতে হয়। একটা হলো নদীর পাশ ধরে যেতে হয় এবং অন্যটি হলো মানে মেন রাস্তা রোড ধরে যেতে হয়। তো আমি নদীর ধার ধরে যাচ্ছি, যেহেতু তাড়াতাড়ি যাওয়া যাবে। কুয়াশা ছিল, প্রচন্ড শীত ছিল এবং কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাট পথ চিনা যাচ্ছিল না। তো মোবাইলের টর্চ দিয়ে যাচ্ছি। তো যাওয়া যেতে যেতে আমার মনে একটা ভয় কাজ করলো যে এখানে প্রচলিত রীতি আছে যেখানে মানুষ ভয় পায়, এখানে ভৌতিক ঘটনা ঘটে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গা আছে যেখানে ভয়ের ঘটনা অনেকে অনেক সময় দেখেছে, এরকম ঘটনা প্রচলিত আছে। জি জি। ওকে। তো যাচ্ছি, ওই সময় ওই ঘটনাগুলো একটু মনে পড়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মাথায় এই জন্য ভয়টাও ঢুকে যায়। তো যে যাচ্ছি তো কোনো সমস্যা নেই। তো যেতে একটা গাছ পড়ে। তো বলে রাখা ভালো, ওই গাছটার ওখানে 2 বছর আগে আমার এক চাচা বিষ খেয়ে আত্মহত্যা করে। তো যেতে যেতে গাছটার সামনে দিয়ে যখন আসলাম, তখন যেই গাছের এখানে আপনার চাচা 2 বছর আগে সুইসাইড করেছিল, তখন আমার মনে হলো যে না, একটু কৌতূহলবশত গাছটা ওখানে একটু দেখে যাই। যে তখন আমি সামনে যাচ্ছি গাছটা, তো আমার কাছে মনে হলো যেন যে ওখানে একটু কুয়াশাটা বেশি গাঢ় এবং কি যেন একটা মানে মুভমেন্ট হচ্ছে। তখন আমি কিছু ভয় পেয়ে না আর ব্যাগ চলে যাই। তখন আমি একটু ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে। তখন আমি ব্যাগ চলে যাই। তখন আমার মানে বাসায় চলে যাই। তো বলে রাখা ভালো যে আমার বাসার সামনে নদীর ধারে এবং ওখানে সিঁড়ি ছিল। তো আমি সিঁড়িতে বসে ফেসবুক ইউজ করছিলাম। ইউজ করতে করতে একসময় আমার কাছে হঠাৎ মনে হলো যে আমার পাশ দিয়ে কেউ একজন যাচ্ছে। মানে আপনি কি যখন কাজ করছেন তখন চোখের সাইড দিয়ে মনে হলো কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে? হ্যাঁ। তো আমি কৌতূহলবশত পিছনে দেখলাম যে কে যাচ্ছে তো রাত্র করে। তখন আমি যখন তাকালাম তখন দেখতে পেলাম যে আমার চাচা যাচ্ছে। তো আপনার চাচা যাচ্ছে মানে যে 2 বছর আগে মারা গিয়েছিল। মাই গড, যে চাচা আপনি ওই যে গাছের এখানে যে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওই চাচা হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আত্মহত্যা করেছিল, যে গাছের কথা বলছি। মাই গড। যখন আমি তাকালাম তখন আমি দেখতে পেলাম যে তার চোখ দিয়ে লাল আভা বের হচ্ছে এবং খুব রাগান্বিত হয়ে আমার দিকে তাকাচ্ছে এবং সে শূন্যে ভেসে এসে আমাকে গলা চেপে ধরেছে। তখন আমি জুড়ে চিৎকার করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো, গলা দিয়ে স্বর বের হচ্ছে। তো তখন আমি সৃষ্টিকর্তার নাম স্মরণ করলাম, কিন্তু কিছুতেই যেন কাজ না। তো হঠাৎ মনে হলো যে না, এখন কিছুটা গলা হালকা হয়েছে। তখন গলার চাপটা আপনি একটু হালকা অনুভব করছেন? হ্যাঁ, হালকা অনুভব করছি। তখন আমাকে ছেড়ে দিয়েছি, মানে গলা ছেড়ে দিয়েছি। তখন আমি মাটিতে পড়ে যাই, ব্যথা পাই এবং তখন আমি তাড়াতাড়ি করে বাসা চলে যাই।
আচ্ছা, তো ওই দিন আর কিছু সমস্যা হয়নি, জাস্ট না, না। এই প্রবলেমটা হয়েছিল আপনার? হ্যাঁ, ওই দিন আর সমস্যা নেই এবং পরদিন আমার মানে জ্বর এসে যায় শরীরে। এবং তো আপনি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করেন নাই, বলেন নাই কাউকে এরকম ঘটনা যে ঘটেছে, বা আপনাদের ফ্যামিলির আর কারোর সাথে ঘটেছে কিনা এই ধরনের ঘটনা? ছোট ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যেটা, তখন আমি ঘটনা শেয়ার করি যে ভাই এটা এরকম ঘটছে। তখন ও আমাকে বলে যে ভাই এরকম ঘটনা আমার সাথেও ঘটছে, কি ঘটছিল তার সাথে? তখন ও আমাকে বললো যে আমি অনেক রাত করে পাশে ছাড়া বাড়িতে ঘুমাতে, ছাড়া বাড়ি মানে একটু গ্রাম থেকে জাস্ট আলাদা, মানে কিরকম ভাবে আলাদা, একটু আমাকে বর্ণনাটা দেন তো এই বাড়িটা। মানে ছাড়া বাড়ি বলতে চারপাশে শুধু মানে কোনো ঘর বাড়ি থাকবে না, শুধু একটা ঘরে থাকবে। আচ্ছা আচ্ছা। সময়টা ছিল বর্ষাকাল তখন, তো চারদিকে পানি ছিল। আচ্ছা, তার মানে একটা আমরা বলি যে দ্বীপের মতোই একটা বলতে পারি, চারদিকে পানি, মাঝখানে শুধু একটা ওই কিছু মাটি আছে ও যেখানে হচ্ছে ঘর। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেতে হয় নৌকা নিয়ে। তখন ছোট ভাই ঘুমিয়ে পড়ে দরজা খিল দিয়ে, তখন হঠাৎ করে ওর কাছে মনে হচ্ছে দরজা কেউ নক করতেছে। কে এত রাতে নক করবে, আসার মতো কোনো ওই নাই নৌকা ছাড়া। প্রথমে না হয়তো বুঝ শুনতে পারি, তখন আবার দরজা নক করে। তখন নক করার পর যে খুব রাগ হয়েছে, খুলে তখন খোলার পর মানে মুটো যা দেখার জন্য ওখানে যা দেখছে, যা মুটো মানে তার ইচ্ছা ছিল না, যেমন দেখে যে ওই চাচাই যে 2 বছর আগে আত্মহত্যা করে মেয়েছিল ওখানে উপস্থিত, সামনে দরজার সামনে। তখন ওকেও গোলা চুপে ধরে জাস্ট আমার মতো। তখন খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাঁচার জন্য যা করা সৃষ্টি করতে নামে, তখন দস্তাদস্তি হয়। তো যেহেতু ওটা রাত শেষের দিকে ছিল, তখন যখন আজান আসে দস্তাদস্তি এক পর্যায়ে, তখন উনি চলে যায়। ওকে, আচ্ছা, আপনি আমার একটু বলেন তো যে আপনি গাছের এখানে ডিস্টার্ব করেছেন বলে আপনাকে ধরেছে, তো আপনার ছোট ভাইকে কেন ধরতে? তো ও যেটা বললো যে ও ভাজা পোড়া খেয়ে এবং গাছের নিচ দিয়ে আসতেছিল, এবং ওখানে গাছের নিচ দিয়ে মানে ওই গাছটা নিচ দিয়ে, যে গাছের এখানে সুইসাইড করেছিল। আচ্ছা, তখন মানে ওই জন্যই ওকে মানে ওকে ধরেছিল। এবং যখন ও যে মানে আজান দিল তখন তো ছেড়ে চলে গেল, কিন্তু চলে যাওয়ার ওকে আগে বলে গেছে যে তুই আজকে বেঁচে গেলে সুযোগ পাইলে তোকে নিয়ে যাবো। তখন এই কথা বলেই মানে উনি চলে যায়। এবং সবচেয়ে মানে অবাক করার বিষয় হলো যে উনি যেহেতু পাশে নদী ছিল এবং সে নদীর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং মাছ নদীতে যে সে অদৃশ্য হয়ে যায়। এটা আপনার ভাই দেখেছে? আচ্ছা, আপনি একটু বলতে পারেন আপনার চাচা মানে সুইসাইড কেন করেছে? তার স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীর সুখে তার জন্য তিনি আত্মহত্যা করেছেন। স্ত্রী মারা যাওয়ার মানে ওই শোকে তিনি আত্মহত্যা করে? হ্যাঁ। কতদিন পর? স্ত্রী মারা যাওয়ার জাস্ট 11 দিন পর। 11 দিন পর উনি সুইসাইড করে। আপনার চাচার সঙ্গে আপনাদের সখ্যতা কেমন ছিল? চাচার সাথে যেমন আমাদের ছোট ভাই, আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমরা যখন একসাথে ক্যারাম খেলতাম তখন মানে দুষ্টামি হতো। তখন যে বাংলোটার কথা বললাম ওখানে আমরা ক্যারাম খেলা হতো, তখন আপনার চাচা ওখানে ক্যারাম খেলতো। তখন আমরা মাঝে মাঝে যখন মৃত্যুর কিছুদিন পর আমরা তখন তখন রুমে থাকতাম, তখন শুনতে পেতাম যে কে যেন ক্যারাম খেলছে, বা জাস্ট গুটির শব্দ শুনতে পেতাম, কিন্তু যে কাউকে দেখতাম না। আর বোর্ড কি ওইভাবে পাতা থাকতো? হ্যাঁ, বোর্ডও হয়ে থাকতো। মানে বোর্ডের মধ্যে কি গুটি থাকতো? হ্যাঁ, গুটি থাকতো, কিন্তু জাস্ট শব্দ হতো যেন কেউ যেন খেলতেছে, কিন্তু যে দেখতাম যে কেউ নেই। আসলে অদ্ভুত, মানে আমি জানি না, মানে আমি ভেবেছিলাম যে হয়তোবা আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক বলেই কিনা আপনার ছোট ভাইকে কিংবা আপনাকে নিতে চেয়েছে কিনা, কিংবা বিশেষ করে আপনার ছোট ভাইকে, জানি না। আসলে এরকম কত অদ্ভুত কিছু রয়ে গেছে। যাই হোক রুবেল ভাই, আর কোন ধরনের কোন ঘটনা কি আপনার আছে? হ্যাঁ ভাইয়া, আরেকটা ঘটনা আছে। এটা হলো আমার আরিয়াল বিলে। তো এটা আমার আরিয়াল বিল বিক্রমপুরে। ওকে, বিক্রমপুরে। তো এই ঘটনাটা আমার মামার কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলছেন সেটাই বলছি। আরিয়াল বিলে যেহেতু প্রচুর মাছ পাওয়া যায়, তো বর্ষাকালে মাছ ধরার জন্য জেলেটা রাত্র করে মাছ ধরে। তো আরিয়াল বিলে বলে রাখা ভালো, যেখানে একটা শ্মশান ছিল এবং শ্মশানে লাশ পোড়ানো হতো। ওই জেলেটা বেশাল ছিল, বেশাল দিয়ে মাছ ধরা হতো। তো বেশালটা ছিল, বেশাল মানে হচ্ছে এক প্রকারের জাল যেটা পুঁতে রাখা হয়, একটু ত্রিকোণাকার থাকে, স্রোত যেখানে থাকে ওখানে নিয়ে জালটা পুঁতে রাখা হয়। জাস্ট কেউ যদি ওটা পাড়া দিয়ে তোলে তাহলে জালটা উপরে উঠেছে এবং মাছ উঠে আসে। রাইট, এরকমই না জালটা? তো শ্মশানের কাজ দিয়ে প্রচুর মাছ লাফালাফি করতো। তো জেলেটা ভাবলো যে বেশাল ওখানে নিয়ে এটা জালটা দিই। হ্যাঁ, জালটা দিই, তখন মাছ প্রচুর পাওয়া যাবে। তো জেলেটা তাই গেলো এবং মাছ
মানে ধরতে লাগলো। মানে ভালো মাছ হ্যাঁ, পাচ্ছে ভালো সে। মাছ পাচ্ছে সে। তো হঠাৎ এক রাত্রে তিনি স্বপ্নে দেখতে পেল যে ওই শ্মশান থেকে কেউ একজন তাকে বলছে যে প্রতিদিন একটা করে শ্মশানে মাছ দিয়ে যাবে এবং সবচেয়ে বড় মাছটা। আচ্ছা, তো এভাবে বলতে লাগলো, কিন্তু জেলেটা কোনো মানে কেয়ার করলো না তার কথায়। তাকে মানে 3 দিন স্বপ্ন দেখালো। তো দেখানোর 3 পর- দিন কি হ্যাঁ, একই জিনিস বলেছে যে হ্যাঁ। শ্মশান একটা করে বড় মাছ হ্যাঁ, বড় মাছ। প্রতিদিন দিয়ে যাওয়ার জন্য। ওকে, তৃতীয় দিন দেখলো, তো তৃতীয় দিনে তার জেলেটা কেয়ার করলো না। তো চতুর্থ দিন যেটা ঘটলো, তো জেলেটা যথারীতি রাত্রে করে মাছ ধরছিল, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তো রাত্রে করে হঠাৎ তুমি দেখতে পেলো যে কিছু লোক নৌকা নিয়ে একটা লাশ পোড়ানোর জন্য শ্মশানের দিকে আসছে। তো লোকটা পোড়ানোর জন্য 3 থেকে 4 জন মানুষ ছিল পোড়ানোর জন্য, কিন্তু এত লাশ পোড়ানোর জন্য এত কম মানুষ কখনো যায় না। হ্যাঁ, আরো অনেক আরো অনেক মানুষ যায়। তখন উনি ভাবলো যে কম মানুষ আসছে এবং ওনারা বলছে ভাই একটু আসেন লাশটা পোড়াতে সাহায্য করে। আচ্ছা, তখন জেলেটাও গেল শ্মশানে। তখন লাশ পোড়ানোর জন্য লাশের উপরে কাঠ রাখলো। তো রাখার পর যখন আগুন দেওয়া হবে, তখন সাধারণত আগুন দেওয়া হয় যে লাশের যে রিলেটিভ থাকে থাকে, যার রিলেটিভ হ্যাঁ। থাকে, কেউ একজন মুখাগ্নি হ্যাঁ, করা হয়, মুখাগ্নি যে করা হয়। প্রথম আগুনটা ধরানো হয় সেটা। জি জি। ওকে, তো কেউ ওদের মধ্যে আগুন দেওয়ার জন্য রাজি ছিল না। তখন বলতেছে ভাই আপনি এটা আগুনটা দেন। তখন মনে তার সন্দেহ হলো, কেন আগুন দিবে? তখন আচ্ছা ঠিক আছে যখন দিতে বলছে, তখন জেলেটা আগুন দেওয়ার জন্য যখন দিতে যাবে, তখন উনি লক্ষ্য করলো যে লাশটা যে সাদা কাফনে পরানো ছিল, হঠাৎ করে লাশটার কাফনটা উড়ে গিয়ে মানে ফেসটা দেখতে পেলো যে এটা যে লাশ সেটা আর কারণ নয়, সেটা তার নিজের লাশ। কি বলে? হ্যাঁ, তখন মানে ও দেখে অবাক হয়ে যায় এবং স্তম্ভিত মানে হয়ে সে যায়। দেখতে পাচ্ছে অবিকল তারই হুবহু হ্যাঁ, লাশটা লাশটা। তো সে অবাক হয়ে যায় এবং খুব প্রচন্ড ভয় পায় এবং পিছন দিকে দৌড়তে চেষ্টা করে। কিন্তু যখন সে পিছনে দেখলো যে যা লাশটা পড়ানোর জন্য যারা সাথে ছিল তারা কেউ নেই। তো উনি প্রাণপণে দৌড়াতে চেষ্টা করলো। তখন ওই লাশটাই তার সামনে এসে হাজির হলো আচ্ছা, এবং তাকে সজোরে একটি থাপ্পড় মারলো। তখন সে মাটিতে লিপে পেল এবং সে সেন্সলেস হয়ে গেল। তো যখন সে অজ্ঞান হয়ে যায়, অন্যান্য জেলেরা সকালবেলা সে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর সে কিছুদিন অ্যাবনর্মাল থাকে এবং কিছুদিন যাওয়ার পর সে সুস্থ হয়ে যায়। কি বলবো, আসলে বলার কিছু নেই। মানে কিছু ঘটনা আছে এরকম, মানে আমার তো খুব মানে আই থিঙ্ক এটা আমি ফার্স্ট ঘটনা পাইলাম যে যেখানে নিজের লাশ নিজে দেখতে পাচ্ছে। একটা সিনেমা দেখেছিলাম আমি, সিনেমার নামটা আমি ভুলে গেছি। ঠিক এরকম কিছু একটা ছিল যে যেখানে সে তার নিজের লাশ কি করছে না করছে সেটা দেখতে পেত। ওকে রুবেল ভাই, অনেক ধন্যবাদ এই ঘটনাগুলো বলার জন্য। এবং আমরা বুঝতে পারছি যে আপনি একটু নার্ভাসনেস এর কারণে হয়তোবা আপনি ক্লিয়ার করে বলতে পারেননি। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাই, ওকে ধন্যবাদ। তো আসলে রুবেল ভাইয়ের গল্পটা তো শুনলাম। গল্প এইদিকে আরেকটা কমপ্লেন পাইছি, গল্প বলতে গিয়ে মনে পড়লো দোষ। গল্প তো শুনলামই, এখন বলি। কিছু লিসেনার আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া যে ঘটনাগুলো বলা হয় ওগুলো সত্যি ঘটনা, অনেকগুলা মানুষের জীবন এটার সাথে রিলেটেড থাকে বা অনেক কিছু। আপনারা প্লিজ এটাকে গল্প বলবেন না, কাহিনী বলেন বা সত্য ঘটনা বলেন। তাহলে আমরা সত্য ঘটনাই ধরে নিচ্ছি। আবার কারণ হয়তোবা আপনারাই আবার বলেন যে এসে অনেকে মিথ্যা কথা বলছে, ভুয়া গল্প বলছে, সেজন্য আসলে আমরাই কনফিউজ হয়ে যাই কি করব। আসলে এটা তো আমাদের আর যাচাই বাছাই করার সম্ভব না, সম্পূর্ণই আপনাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গল্প অনেক ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করি যে আমরা কিন্তু বাবা মার কাছে অনেক সময় ছোটবেলার গল্প শুনি, যে বাবা ছোটবেলায় আমি কেমন ছিলাম, সেটা কিন্তু বাবা মা ছোটবেলার গল্প বলে, তাই বলে কিন্তু সেগুলো মিথ্যে বলে না। গল্প আকারে একটা সত্য ঘটনার বর্ণনা দেওয়া হয়। আচ্ছা, একটা সত্য ঘটনা এখন বলে দেই, সেটা তুই বলতো। সেটা হচ্ছে সত্য ডরের নাম্বারটা একটু বলে দিই। এটা একটা সত্য ঘটনা। সেটা হচ্ছে একটু তার আগে আরো একবার একটু বলে দিই, অনেকেই ডরে ফোন দেন কিন্তু নিজের ফোন নাম্বারটা বলতে ভুলে যান। প্লিজ এটা করবেন না, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আপনাদেরকে রিচ করতে পারবো না। হ্যাঁ, ফোন নাম্বার তো আপনারা অবশ্যই সাথে বলবেন যখন আপনারা ফোন করবেন আমাদেরকে। নাম্বারটা একবার বলে দিই, নাম্বারটা হচ্ছে 0961389282। সুমন একবার বলে দে। 0961389282। এবং আরো একটা বিষয় হচ্ছে যে অনেকে ফোন করছেন, হয়তোবা ফোন করার সময় পাচ্ছেন না এবং আরো বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে চান। সেই জন্য আমি আর রেহান আছি আপনাদের সাথে ফেসবুকে। রাইট, ফেসবুকে যদি আপনারা আমাদের ফ্যান পেজে আসেন, কষ্ট করে লাইক না দিলে হবে, বাট মেসেজটা ওখানে পাঠিয়ে দেবেন। ইনবক্সে। অ্যাড্রেসটা বলে দে। অ্যাড্রেসটা আপনারা যে এবিসির পেজে যেই
স্ট্যাটাসটা থাকবে ওখানেই এটার লিংক থাকবে। তাছাড়া আরজে রেহান এবং আরজে সুমন নামে দুটো পেজ পাবেন, যদি আমাদের পেজগুলো এখনো ভেরিফাইড হয়নি, তো এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। সেখানে আপনারা আপনাদের ঘটনাগুলো কিংবা আপনাদের ফোন নাম্বারগুলো লিখতে পারেন। ফোন সেখান নাম্বার এবং ঘটনা যদি অনেকগুলো হয় বা একটা হয়, যাই হোক, একটু ছোট করে একটা সারমর্ম, যাতে সেটা দেখে আমরা আপনাদেরকে ফোন করে পার্সোনালি এবিসি থেকে ফোন করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। ওকে, আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি। সামনের কোনো একটা এপিসোডে আবারও এরকম একটা গ্রুপ নিয়ে কোনো একটা জার্নিতে আপনাদের সঙ্গে কথা হবে। ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের ডর।